বিজ্ঞানের প্রশ্নোত্তর হলো এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। নমস্কার বন্ধুরা, আমি পলাশ রয় আর তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি মার্চ 2025-এ যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো টোটাল 36টা শিফটে, তাতে আসা সব বিজ্ঞানের প্রশ্নোত্তরগুলি এই ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্নগুলি আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এলপি এছাড়া রেলের অন্যান্য সব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো সবার প্রথমে আমি তোমাদের বায়োলজির কোশ্চেন করাবো, ঠিক আছে? তারপরে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রির কোশ্চেনগুলো একসাথে মিক্স আকারে রয়েছে, সেগুলো করাবো। এবং যে বিজ্ঞানের অঙ্কগুলো রয়েছে মানে নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলো আমি এই ভিডিওতেই সলভ করে দেব। ওকে, তো চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে ভিটামিন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো ভিটামিন হলো জৈব যৌগ যা শরীরের বিভিন্ন কাজের জন্য অল্প পরিমাণে প্রয়োজন। তো ভিটামিন কি? ভিটামিন হলো জৈব যৌগ যা শরীরের বিভিন্ন কাজের জন্য অল্প পরিমাণে প্রয়োজন। নেক্সট দেখো, রান্নাঘরে ব্যবহৃত লেবু জাতীয় ফলে ভিটামিন সি থাকে। ভিটামিন সি ড্যাশ নামেও পরিচিত। তো ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড নামেও পরিচিত। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। আর বাকি অপশনগুলোর মধ্যে এই যে ফলিক অ্যাসিড দেখতে পাচ্ছ, ফলিক অ্যাসিড হলো ভিটামিন B9 এর রাসায়নিক নাম। ভিটামিন B9 এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড, ঠিক আছে? নেক্সট দেখো, বেরিবেরি একটি পুষ্টির অভাবজনিত রোগ যা ড্যাশের অভাবের কারণে হয়। ভিটামিন B1 এর অভাবের কারণে বেরিবেরি রোগ হয়, ঠিক আছে? আর ভিটামিন এ এর অভাবে যেন রাতকানা বা অন্ধত্ব হয়, তাই না? আর ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট বা অস্টিওম্যালেশিয়া, রিকেট হয়, অস্টিওম্যালেশিয়া হয়। আর ভিটামিন সি এর অভাবে কি হয় সেটা পরেই প্রশ্নে রয়েছে। দেখো, স্কারভিতে মাড়ি ফুলে যায় এবং রক্তপাত হয়। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। নেক্সট, দুধ যখন দইয়ে রূপান্তরিত হয় তখন ব্যাকটেরিয়া এতে ড্যাশের পরিমাণ বৃদ্ধি করে, পুষ্টির গুণমান উন্নত করে। ভিটামিন B12, ভিটামিন B12 পরিমাণ বৃদ্ধি করে ব্যাকটেরিয়া, ঠিক আছে? যখন দুধ দইয়ে রূপান্তরিত হয়। এবং কোন ব্যাকটেরিয়া করে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, ঠিক আছে? যখনই ল্যাক্টো কথাটা থাকবে সেটা তোমার দুধের কোনো জিনিসের সাথেই সম্পর্কিত হবে, ঠিক আছে? তো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে? দুধ যখন দইতে রূপান্তরিত হয় তখন তোমার এই B12 পরিমাণ বৃদ্ধি করে, ঠিক আছে? এবং পুষ্টির গুণমান উন্নত করে। আর দইয়ে কোন অ্যাসিড থাকে যদি বলি? ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? ওই যে বললাম ল্যাক্টো কথাটা, ল্যাক্টো এই কথাটা আমাদের দুধের সাথে, দুধ বা দুধ থেকে উৎপন্ন যে কোনো পদার্থের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, অক্সালিক অ্যাসিড রান্নাঘরের কোন উপাদানে প্রাকৃতিকভাবে উপস্থিত? পালং শাকে। তো অক্সালিক অ্যাসিড কিসে থাকে? পালং শাকে। অক্সালিক অ্যাসিড পালং শাকে প্রাকৃতিকভাবে উপস্থিত। নেক্সট, টার্টারিক অ্যাসিড প্রাকৃতিকভাবে রান্নাঘরের কোন উপাদানে থাকে? তেঁতুলে। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, পালং শাকে অক্সালিক অ্যাসিড। নেক্সট, রান্নাঘরের কোন উপাদানে অ্যাসিটিক অ্যাসিড থাকে? ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, ঠিক আছে? ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, ভিনিগারে প্রধানত কোন অ্যাসিড থাকে? দেখো, আগের কোশ্চেনটাই একটু ঘুরিয়ে দিয়েছে, এটা আবার অন্য একটা শিফটে এসেছিল। তো আমি বায়োলজিগুলো সব এক জায়গায় আনার সময় ভিটামিনের কোশ্চেনগুলো সব এক জায়গায় নিয়ে এসেছি, তারপর অ্যাসিডের কোশ্চেনগুলো মানে যতটা পেরেছি এক জায়গায় নিয়ে এসেছি। তো ভিনিগারে প্রধানত কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে। নেক্সট দেখো, নিচের কোন রান্নাঘরের উপাদানে প্রধানত ল্যাকটিক অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড কিসে থাকবে? দইয়ে থাকবে। কারণ এখানে লবণ, চিনি, লেবু এগুলো কি দুধ থেকে উৎপন্ন হয়? হয় না। তো দুধের সাথে সম্পর্কিত কি? দই। তো দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে?
আর নেক্সট দেখো, নিচের কোনটি অ্যাসকর্বিক অ্যাসিড সমৃদ্ধ? তো কমলা লেবু হলো অ্যাসকর্বিক অ্যাসিড সমৃদ্ধ, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে কমলা লেবুতে। নেক্সট, নবজাতকরা জন্মের সময় বিসিজি ভ্যাকসিন নেয়। বিসিজি এর অর্থ হলো, বিসিজির অর্থ হলো ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন হলো বিসিজির অর্থ বা বিসিজির পুরো নাম। ঠিক আছে, নেক্সট, যকৃৎ মানব দেহের কোন অঙ্গতন্ত্রের অন্তর্গত? পরিপাক তন্ত্রের অন্তর্গত হলো যকৃৎ, পরিপাক তন্ত্রের অন্তর্গত যকৃৎ। নেক্সট, পরিপাকের প্রেক্ষাপটে নিম্নলিখিত কোন বিকল্পের মাধ্যমে বলাসকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা হয়? তো বলাসকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা হয় চিবানোর সময় খাদ্য ও লালার মিশ্রণ তৈরি হয়, সেটাই হলো বলাস। ঠিক আছে, আমরা যখন খাবার চিবাই তখন খাদ্য ও লালার যে মিশ্রণ তৈরি হয় সেটাই হলো বলাস, একটা মণ্ড তৈরি হয়, সেটাই কি বলাস, খাদ্য ও লালা মিশে গিয়ে। ঠিক আছে, নেক্সট, মানব শারীরবিজ্ঞানের প্রধান তন্তুগুলির মধ্যে রক্ত কোন অঙ্গতন্ত্রের অন্তর্গত? সংবহন তন্ত্রের। রক্ত হলো সংবহন তন্ত্রের অন্তর্গত। ঠিক আছে, চলো নেক্সট, নিম্নলিখিত কোন জৈব অণুটির আণবিক ওজন সবচেয়ে বেশি? সুক্রোজের আণবিক ওজন সবচেয়ে বেশি, সুক্রোজের আণবিক ওজন সবচেয়ে বেশি। গ্যালাক্টোজ ফ্রুক্টোজ গ্লুকোজের থেকে সুক্রোজের আণবিক ওজন সব থেকে বেশি। ঠিক আছে, ভিডিওটিতে যারা এখনো লাইক করনি একটু লাইক করে দিও। নেক্সট দেখো কি আছে, বলেছে কোন খাদ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি ক্ষতিকর অণুজীবকে মেরে ফেলে? পাস্তুরাইজেশন পদ্ধতি। পাস্তুরাইজেশন পদ্ধতি ক্ষতিকর অণুজীবকে মেরে ফেলে এবং খাবারকে ভালো রাখে দীর্ঘ সময়। ঠিক আছে, তো পাস্তুরাইজেশন পদ্ধতি কি করে? ক্ষতিকর অণুজীবকে মেরে ফেলে খাবারের মধ্যে থাকা। ওকে, নেক্সট দেখো, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সুপ্রজননবিদ্যা ও উত্তরাধিকারের উপর প্রথম বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়েছিল। কে বাগানের মটর গাছ এই সংকরকরণ পরীক্ষা সঞ্চালন করে? তো কে বাগানের মটর গাছে এই সংকরকরণ পরীক্ষা সঞ্চালন করে? তো গ্রেগর মেন্ডেল। গ্রেগর মেন্ডেল বাগানের মটর গাছ নিয়ে সংকরকরণ পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি। নেক্সট দেখো, উদ্ভিদের ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি গুপ্তবীজী উদ্ভিদের জন্য সত্য? তারা ফলের মধ্যে বীজ উৎপাদন করে। গুপ্তবীজী উদ্ভিদে বীজ ফলের মধ্যে থাকে, আর যেটা ফলের বাইরে বীজ থাকে সেটা হলো ব্যক্তবীজী। ঠিক আছে, তো গুপ্তবীজী উদ্ভিদের জন্য সত্য হলো তারা ফলের মধ্যে বীজ উৎপাদন করে। নেক্সট, শিশুদের টিকা দেওয়ার সময়সূচির অংশ হিসাবে ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয়। ডিপিটি এর পূর্ণরূপ কি? ডিপিটি এর পূর্ণরূপ হলো ডিপথেরিয়া, তারপরে পার্টুসিস অ্যান্ড টিটেনাস। ডিপথেরিয়া পার্টুসিস অ্যান্ড টিটেনাস, ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস অ্যান্ড টিটেনাস ডিপিটির পূর্ণরূপ। এই ভ্যাকসিন ডিপিটি, এই ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয় শিশুদের। ঠিক আছে, নেক্সট, ডিএনএ হলো একটি অণু যাতে জীবিত প্রাণীর কোষের জিনগত তথ্য থাকে। ডিএনএ এর সম্পূর্ণ নাম হলো, ডিএনএ এর সম্পূর্ণ নাম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট, মানবদেহে থ্রম্বোসাইটের প্রাথমিক কাজ কি? মানবদেহে থ্রম্বোসাইটের প্রাথমিক কাজ হলো রক্তক্ষরণ বন্ধ করতে, রক্ত জমাট বাঁধানো। ঠিক আছে, থ্রম্বোসাইট রক্তক্ষরণ বন্ধ করে, রক্তকে জমাট বাঁধিয়ে। ঠিক আছে, নেক্সট, চিকিৎসার জন্য ওষুধের ব্যবহারকে ড্যাশ বলা হয়? কেমোথেরাপি বলা হয়। চিকিৎসার জন্য ওষুধের ব্যবহারকে বলা হয় কেমোথেরাপি। নেক্সট, একটি পরিণত এমআরএনএ অণু গঠনের জন্য একটি নির্দিষ্ট ক্রমানুসারে ইন্ট্রন অপসারণ ও অবশিষ্ট এক্সনগুলিকে সংযুক্ত করার প্রক্রিয়াটি ড্যাশ নামে পরিচিত? স্প্লিসিং নামে পরিচিত। স্প্লিসিং। ঠিক আছে, একটি পরিণত এমআরএনএ অণু গঠনের জন্য একটি নির্দিষ্ট ক্রমানুসারে ইন্ট্রন অপসারণ ও অবশিষ্ট
এক্সনগুলিকে সংযুক্ত করার প্রক্রিয়াটি স্প্লিসিং নামে পরিচিত। নেক্সট, মানবদেহে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হলো অনাক্রম্য প্রতিক্রিয়া শুরু করা। অনাক্রম্য প্রতিক্রিয়া শুরু করা শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। আর শ্বেত রক্তকণিকা কি করতে পারে? আকার চেঞ্জ করতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, এইচআইভি ভাইরাস মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করে। এইচআইভি এর পূর্ণ রূপ কি? এইচআইভি এর পূর্ণ রূপ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। প্রায়ই খবরে দেখতে পাওয়া যাওয়া রিকম্বিনেন্ট প্রোটিন আসলে আরডিএনএ প্রযুক্তির মাধ্যমে হোস্ট কোষে ট্রান্সজিন দ্বারা সংশ্লেষিত প্রোটিন। ঠিক আছে, তো রিকম্বিনেন্ট প্রোটিন কি? রিকম্বিনেন্ট প্রোটিন হলো আরডিএনএ প্রযুক্তির মাধ্যমে হোস্ট কোষে ট্রান্সজিন দ্বারা সংশ্লেষিত প্রোটিন। নেক্সট, ইস্ট যোগ করে শর্করাকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াটি কি হিসাবে পরিচিত? সন্ধান হিসাবে পরিচিত। সন্ধান কাকে বলে? ইস্ট যোগ করে শর্করাকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াকে সন্ধান বলে। নেক্সট, কোন ধরনের আরএনএ নিউক্লিয়াসের ডিএনএ থেকে সাইটোপ্লাজমের রাইবোজোমে জেনেটিক তথ্য পরিবহন করে, যেখানে এটি প্রোটিন সংশ্লেষণকে পরিচালনা করে? তো এমআরএনএ হলো উত্তর। এমআরএনএ নিউক্লিয়াসের ডিএনএ থেকে সাইটোপ্লাজমের রাইবোজোমে জেনেটিক তথ্য পরিবহন করে, যেখানে এটি প্রোটিন সংশ্লেষণকে পরিচালনা করে। চলো নেক্সট, চিকিৎসকরা ভাঙা হাড় জোড়া লাগাতে ড্যাশ ব্যবহার করেন? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট ব্যবহার করেন। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, হাফ H2O কে বলে হেমিহাইড্রেট। তো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেন চিকিৎসকরা ভাঙা হাড় জোড়া লাগাতে। নেক্সট, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে নিম্নলিখিত কোন অঙ্গাণুতে শক্তভাবে কুণ্ডলীভাবে জিনগত উপাদান থাকে? ক্রোমোজোমে। ঠিক আছে, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম অঙ্গাণুতে শক্তভাবে কুণ্ডলীভাবে জিনগত উপাদান থাকে। নেক্সট, গ্রাসনালী ওসোফেগাস মানবদেহের কোন প্রধান অঙ্গতন্ত্রের অন্তর্গত? পরিপাক তন্ত্রের অন্তর্গত হলো গ্রাসনালী বা ওসোফেগাস। নেক্সট, গবলেট কোষগুলি বিভিন্ন অঙ্গের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহে প্রাথমিকভাবে গবলেট কোষ কোথায় থাকে? পরিপাক নালীতে থাকে। পরিপাক নালীতে গবলেট কোষ থাকে এবং গবলেট কোষগুলি বিভিন্ন অঙ্গের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, প্রাথমিকভাবে গবলেট কোষ কোথায় থাকে? পরিপাক নালীতে। নেক্সট, একটি জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট জিনের অবস্থানে অ্যালিলের সংমিশ্রণ এটির জিনগত গঠনকে উপস্থাপন করে। এটি ড্যাশ নামে পরিচিত। এটি জিনোটাইপ নামে পরিচিত। তাহলে জিনোটাইপ কি? একটি জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট জিনের অবস্থানে অ্যালিলের সংমিশ্রণ এটির জিনগত গঠনকে উপস্থাপন করে। এটি জিনোটাইপ নামে পরিচিত। নেক্সট, নিম্নলিখিত কোনটি ইস্ট্রোজেন ডেরিভেটিভ থেকে সংশ্লেষিত একটি অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ যা প্রোজেস্টেরন ডেরিভেটিভের সঙ্গে একত্রে ব্যবহৃত হয়? নোভেস্ট্রল। নোভেস্ট্রল হলো ইস্ট্রোজেন ডেরিভেটিভ থেকে সংশ্লেষিত একটি অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ যা প্রোজেস্টেরন ডেরিভেটিভের সঙ্গে একত্রে ব্যবহৃত হয়। নেক্সট, মানুষের সেক্স ক্রোমোজোমের উত্তরাধিকার প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? সমস্ত শিশু তাদের মায়ের কাছ থেকে একটি এক্স ক্রোমোজোম উত্তরাধিকার সূত্রে পায় এবং তাদের পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্রোমোজোম দ্বারা লিঙ্গ নির্ধারিত হয়। একদম এটাই সঠিক, কারণ মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম পায় এবং পিতার কাছে কি থাকে? পুরুষদের কাছে
দুটো সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে। তো পিতার কাছ থেকে যদি এক্স ক্রোমোজোম পায় তাহলে শিশুটা হয় মেয়ে সন্তান বা মহিলা, আর পিতার কাছ থেকে যদি তোমার ওয়াই ক্রোমোজোম পায় তাহলে শিশুটা হয়ে যায় পুরুষ বা ছেলে সন্তান, তাই তো। নেক্সট, কার্বোহাইড্রেট বিভিন্ন আকারে উপস্থিত থাকে। সরল শর্করা থেকে শুরু করে একাধিক একক দিয়ে গঠিত জটিল পলিমার পর্যন্ত কার্বোহাইড্রেটের সরলতম রূপ, যাকে আরো সহজ আকারে আর্দ্র বিশ্লেষণ করা যায় না, তাকে কি বলা হয়? তাকে মনোস্যাকারাইড বলা হয়। তো মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড হলো কার্বোহাইড্রেটের সরলতম রূপ, যাকে আরো সহজ আকারে আর্দ্র বিশ্লেষণ করা যায় না। ঠিক আছে, নেক্সট, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা একসঙ্গে যুক্ত 10 বা ততোধিক মনোস্যাকারাইড একক নিয়ে গঠিত একটি বৃহৎ অণুকে ড্যাশ বলা হয়? একটি পলিস্যাকারাইড বলা হয়। তাহলে পলিস্যাকারাইড কাকে বলে? গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা একসঙ্গে সংযুক্ত 10 বা ততোধিক মনোস্যাকারাইড একক নিয়ে গঠিত একটি বৃহৎ অণুকে একটি পলিস্যাকারাইড বলা হয়। নেক্সট, খাদ্য শিল্পে অনেক প্রকার আঠা ব্যবহৃত হয় জিনিসপত্র ঘন করার এজেন্ট হিসাবে বা ইমালশন স্টেবিলাইজার হিসাবে। এতে প্রধানত ড্যাশ থাকে, এতে প্রধানত পলিস্যাকারাইড থাকে। ঠিক আছে, জিনিসপত্র ঘন করার এজেন্ট হিসাবে বা ইমালশন স্টেবিলাইজার হিসাবে তোমার এতে কি থাকে? পলিস্যাকারাইড থাকে। নেক্সট, ককলিয়া মানবদেহের কোন অংশের অন্তর্গত? কানের অন্তর্গত। ককলিয়া কোথায়? কানে থাকে। ককলিয়া কোথায় থাকে? কানে। নেক্সট, জেনেটিক্সের প্রসঙ্গে বংশ পরিচয় বিশ্লেষণের প্রাথমিক উদ্দেশ্য কি? একটি পরিবারের মধ্যে বংশ পরম্পরায় নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকার অনুসরণ করা। ঠিক আছে, জেনেটিক্সের প্রসঙ্গে বংশ পরিচয় বিশ্লেষণের প্রাথমিক উদ্দেশ্য হলো একটি পরিবারের মধ্যে বংশ পরম্পরায় নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকার অনুসরণ করা। নেক্সট দেখো, খাদ্য প্রক্রিয়াকরণে পাস্তুরাইজেশনের মুখ্য উদ্দেশ্য কি? ক্ষতিকারক অণুজীবের বিনাশ। খাদ্য প্রক্রিয়াকরণে পাস্তুরাইজেশনের মুখ্য উদ্দেশ্য হলো ক্ষতিকারক অণুজীবের বিনাশ। নেক্সট, নিচের কোন ফসল, এই যে আগের কোশ্চেনটা পাস্তুরাইজেশন, এটা দেখো এর আগে অন্য একটা শিফটে এসেছিল, একটু সেটাকেই ঘুরিয়ে আবার এখানে দিয়েছে, তাই না? অপশানে পাস্তুরাইজেশন ছিল, এখানে প্রশ্নে পাস্তুরাইজেশন, নিচে বলেছে ক্ষতিকারক অণুজীবের বিনাশ। নেক্সট দেখো, নিচের কোন ফসল নাইট্রোজেন সংযোজনের মাধ্যমে মাটির প্রাকৃতিক উর্বরতা বৃদ্ধি করে? ডাল জাতীয় শস্য। ডাল জাতীয় শস্য নাইট্রোজেন সংযোজনের মাধ্যমে মাটির প্রাকৃতিক উর্বরতা বৃদ্ধি করে। নেক্সট, যেসব ক্ষেত্রে শিশুরা বেড়ে ওঠে সেগুলি হলো শারীরিক, মানসিক এবং যৌন। সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে শিশুরা বেড়ে ওঠে না, শিশুরা শারীরিক, মানসিক এবং যৌন ক্ষেত্রে বেড়ে ওঠে। তো অপশন 4-এরটা অ্যান্সার 1, 2 ও 4 সঠিক। নেক্সট, নিচের কোন বয়সের সময়কালকে মানব জীবনের প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক পর্যায় হিসাবে বিবেচনা করা হয়? 18 বছর বয়স থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত। 18 বছর বয়স থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত মানব জীবনের প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক পর্যায় হিসাবে বিবেচনা করা হয়। নেক্সট, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি শোষণের জন্য কোন রঞ্জক প্রধানত দায়ী? ক্লোরোফিল রঞ্জক দায়ী। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি শোষণের জন্য ক্লোরোফিল রঞ্জক দায়ী। নেক্সট, সালোক সংশ্লেষ সম্পর্কে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? তো এতে আছে পাতার পত্ররন্ধ্র সালোক সংশ্লেষের জন্য সূর্যালোক শোষণ করে, তো এটা ভুল। পত্ররন্ধ্র সূর্যালোক শোষণ করে না, পত্ররন্ধ্র কি করে? তোমার বাষ্পমোচনে সাহায্য করে। ঠিক আছে, পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন ঘটে এবং বাতাসের আদান প্রদান ঘটে। তো পত্ররন্ধ্র সালোক সংশ্লেষের জন্য সূর্যালোক শোষণ করে, এটা ভুল। বিতে আছে সালোক সংশ্লেষের ফলে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট গঠিত হয়, এটা একদম সঠিক। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট গঠিত হয় সালোক সংশ্লেষের ফলে, তো শুধুমাত্র বি সত্য। নেক্সট,
উদ্ভিদ কোষে প্লাস্টিড একটি গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু। প্লাস্টিডের কাজ নিচের কোনটি? সালোক সংশ্লেষ। প্লাস্টিডের কাজ হলো সালোক সংশ্লেষ ঘটানো। নেক্সট, উদ্ভিদের কোন অংশ প্রাথমিকভাবে জল ও খনিজ পরিবহন করে? জাইলেম। জাইলেম জল ও খনিজ পরিবহন করে। ফ্লোয়েম কি পরিবহন করে? কমেন্ট করবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের গ্রুপ ডি 2022-এ যে পরীক্ষা হয়েছিল তার 99টা শিফটের কোশ্চেন সমাধান করাচ্ছিলাম। অলরেডি 8টা শিফটের কোশ্চেন আমি সমাধান করে দিয়েছি এক্সট্রা ফ্যাক্ট সহ। ঠিক আছে, সেখানে এইখানে যেসব প্রশ্ন এসছে এর মধ্যে অনেক প্রশ্নই আলোচনা করেছি ওর মধ্যে। তো যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে চেক করে 2022-এর গ্রুপ ডির সায়েন্সের কোশ্চেনের সলিউশনগুলো দেখে নিও। ঠিক আছে, বাকি শিফটগুলো দেবো কিন্তু তোমার ধীরে ধীরে। ঠিক আছে, তোমরা যত বেশি রেসপন্স করবে ক্লাসে তত তাড়াতাড়ি ক্লাস আসবে। এবারে দেখো বলেছে মূলত্রের কাজ সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি ভুল? তো একটি মূলত্র বাষ্পমোচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। মূলত্র বাষ্পমোচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো মূলত্রের কাজ কি? মূলত্রের কাজ হলো একটি মূলত্র মাটিতে শিকড়ের চলাচল সহজ করে, আর একটি মূলত্র মূলের কোমল অংশকে রক্ষা করে, একটি মূলত্র মাধ্যাকর্ষণ উপলব্ধিতে সাহায্য করে। ঠিক আছে, মূলত্র মাধ্যাকর্ষণ উপলব্ধিতে সাহায্য করে, শিকড়ের চলাচল সহজ করে, আর মূলের কোমল অংশকে রক্ষা করে। নেক্সট, উন্নত বৈশিষ্ট্য এবং অধিক স্থায়িত্ব বিশিষ্ট ফসল উৎপাদনের জন্য বর্তমানে নিচের কোন উন্নত আণবিক পদ্ধতি ব্যবহার করা হয়? তো CRISPR CAS9 জিন সম্পাদনা পদ্ধতি ব্যবহার করা হয়। উন্নত বৈশিষ্ট্য এবং অধিক স্থায়িত্ব বিশিষ্ট ফসল উৎপাদনের জন্য CRISPR CAS9 জিন সম্পাদনা ব্যবহার করা হয়। এই আণবিক পদ্ধতিটি ব্যবহার করা হয়। নেক্সট, চুম্বকীকরণের একক হলো ড্যাশ। অ্যাম্পিয়ার প্রতি মিটার। চুম্বকীকরণের একক কি? অ্যাম্পিয়ার প্রতি মিটার। আমাদের বায়োলজির কোশ্চেন কমপ্লিট হয়েছে, এবার ফিজিক্স কেমিস্ট্রি একসাথে সব রয়েছে। চুম্বকীকরণের একক কি? অ্যাম্পিয়ার প্রতি মিটার। ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন। নেক্সট দেখো, 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার সমান ড্যাশ। তো 1 ওহম। ঠিক আছে, 1 ওহম সমান সমান হলো 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, তাই তো? কারণ আমরা জানি আর সমান সমান ভি বাই আই। নেক্সট, আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ তড়িৎ। তড়িৎ প্রবাহ পরিমাপের এসআই একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ পরিমাপের এসআই একক। নেক্সট, ট্রান্সমিটেন্সের একক কি? এটি এককবিহীন। ট্রান্সমিটেন্স হলো এককবিহীন। নেক্সট, তাপগতিবিদ্যা সংক্রান্ত তাপমাত্রা পরিমাপের জন্য কোন এসআই একক ব্যবহার করা হয়? কেলভিন একক ব্যবহার করা হয়। তাপমাত্রা পরিমাপের জন্য কেলভিন এসআই এককটি ব্যবহার করা হয়। নেক্সট, ওরস্টেড একক দ্বারা কি পরিমাপ করা হয়? চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। ওরস্টেড একক দ্বারা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য পরিমাপ করা হয়। নেক্সট, কুইন্টাল একক দ্বারা কোন রাশি পরিমাপ করা হয়? ওজন পরিমাপ করা হয় কুইন্টাল একক দ্বারা। নেক্সট দেখো আছে মোল একক দ্বারা কি পরিমাপ করা হয়? পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ পরিমাপ করা হয় মোল একক দ্বারা। নেক্সট, ফুট এককটি নিচের কোন এককের সিস্টেমের অন্তর্গত? এফপিএস সিস্টেমের অন্তর্গত। এফপিএস এর পুরো নাম হলো ফুট পাউন্ড আর সেকেন্ড। ঠিক আছে, ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে এফপিএস সিস্টেমের অন্তর্গত হলো ফুট এককটি। নেক্সট, 10⁻⁹ মিটার সমান ড্যাশ আর্মস্ট্রং। তো 10⁻⁹ মিটার সমান হলো 10 আর্মস্ট্রং। নেক্সট, 1 হর্স পাওয়ার সমান কত? তো 1 হর্স পাওয়ার সমান হলো 746 ইন্টু 10⁻⁻6 মেগাওয়াট। 1 হর্স পাওয়ার সমান হলো 746 ইন্টু 10⁻⁻6 মেগাওয়াট। নেক্সট, 1 কেজি প্রতি লিটার। এই যে
এল এর উপরে -1 দেওয়া মানে কি ভাগ লিটার, ঠিক আছে, কেজি বাই লিটার। 1 কেজি প্রতি লিটার সমান হলো ড্যাশ গ্রাম প্রতি সেমি কিউব। এই যে মাইনাস দেওয়া তাই প্রতি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ভাগ সেমি কিউব বা 1 গ্রাম প্রতি সেমি কিউব। তো এটা কি হয়ে যাবে, একই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 1 কেজি প্রতি লিটার সমান হলো 1 গ্রাম প্রতি সেমি কিউব, ঠিক আছে। নেক্সট, নিচের কোন ভেক্টর রাশির মাত্রা স্কেলার রাশি কার্য এর মাত্রার সমান? কার্য এর মাত্রার সমান কোন ভেক্টর রাশির মাত্রা? টর্ক। দেখো টর্ক একটা ভেক্টর রাশি আর কার্য হলো স্কেলার রাশি, দুটোর মাত্রা সমান। কারণ তোমার টর্ক কি, টর্ক আর কার্য দুটোরই একক হলো নিউটন মিটার, নিউটন মিটার, ঠিক আছে, নিউটন মিটার। এবার নিউটন মিটারকে আমরা যদি সংকেতে লিখি, নিউটন মিটার কি হয়, কেজি, নিউটন মানে হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, নিউটন মানে হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার সাথে মিটার রয়েছে, গুণ মিটার। ওকে, তাহলে এবার এটাকে যদি আমরা মাত্রায় নিয়ে যাই, এটার মাত্রা কিভাবে লিখতে হয় মাত্রা? দেখো কেজি, কেজি কি, কেজি হলো তোমার ভর, মাস, তাই এম হলো কেজির জায়গায় বসবে, ঠিক আছে। তারপরে মিটার গুণ মিটার করলে কি হয়, মিটার স্কোয়ার। মিটার কি, দৈর্ঘ্য, মিটার হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যতে মাত্রায় আমরা লিখি লেন্থ এল, ঠিক আছে। তো মিটার গুণ মিটার তার মানে মিটার স্কোয়ার, তো দৈর্ঘ্যর স্কোয়ার মানে এল এর স্কোয়ার, এল হলো লেন্থ তার স্কোয়ার, তো এম তারপরে এল এর স্কোয়ার আর এস এর স্কোয়ার, এস হলো সেকেন্ড, তাই তো। তো সেকেন্ডটা কি, সেকেন্ড হলো টাইম, সময়, তো সেকেন্ডকে মাত্রায় আমরা টি লিখি, তাহলে সেকেন্ডকে আমরা লিখবো টি। এবার নিচে রয়েছে, আমরা কি জানি, নিচে যখন আমাদের টি এর পরে 2 থাকবে, সেটা যখন আমি পাশে সরাসরি পাশে লিখবো তখন এই পাওয়ারে এটা মাইনাস হয়ে যাবে, 1/টি এর পাওয়ারে 2 মানে হলো টি এর পাওয়ারে -2, ঠিক আছে। তো এটা হয়ে যাবে টি এর পাওয়ারে -2। তাহলে কার্য এবং টর্ক এর মাত্রা কি, এম এর পরে কিছু নেই মানে 1 দিতে পারি, m⁻1 l⁻2 t⁻2, ঠিক আছে। কার্য এবং টর্কের মাত্রা, এই দুটোর মাত্রা এই সেম, সমান, কারণ এদের একক কি, নিউটন মিটার। নেক্সট দেখো, স্থিতিস্থাপকতার গুণাঙ্কের মাত্রা হলো, তো স্থিতিস্থাপকতার গুণাঙ্কের মাত্রা হলো অপশন 3-এরটা, ঠিক আছে। এম পাওয়ারে কিছু নেই মানে 1 বলতে পারি, m⁻1 l⁻−1 t⁻−2, স্থিতিস্থাপকতার মাত্রা, এটা স্থিতিস্থাপকতার গুণাঙ্কের মাত্রা। এবার এই মাত্রাটা আমরা এটা কিভাবে পাই, দেখো স্থিতিস্থাপকতার যে একক সেটা চাপের এককের সমান, স্থিতিস্থাপকতার গুণাঙ্কের মাত্রা বা চাপের মাত্রা বলতে পারি, চাপের মাত্রা, কারণ দুটোর একক সমান, ঠিক আছে, চাপের এককও যা, স্থিতিস্থাপকতার গুণাঙ্কের এককও তাই। এককটা কি তাহলে, এই দুটোর একক কি, একক, এই দুটোর একক হলো তোমার পাস্কাল, ঠিক আছে, বা নিউটন প্রতি বর্গমিটার, নিউটন, নিউটন প্রতি বর্গ মিটার। যদি আমরা এটাকে এসে লিখি, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়, তো নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, অথবা এটাকে এইভাবেও লেখা হয়, বা নিউটন মিটারের পরে -2, যেহেতু ভাগটাকে আমি গুণ করে দিয়েছি তাই এম এর পরে -2 হয়ে যায়, ঠিক আছে। তো এখন চলো এইটা পাশের এটা মুছে দিই, তো নিউটন প্রতি মিটার স্কোয়ার, এটাকে যদি আমি মাত্রায় নিয়ে যাই, এটা কিভাবে বেরিয়েছে চলো একটু বের করি। আমরা যদি একক জানি তাহলেই মাত্রা বের করতে পারি। আমরা জানি যে নিউটন কি, নিউটনকে আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তাকে ভাগ করতে হবে মিটার স্কোয়ার দিয়ে, তাহলেই নিউটন প্রতি বর্গ মিটার পাবো। তাহলে এটাকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ, তাই তো। তাহলে ভাগ করা মানে কি, উল্টে গুণ করে দেওয়া, এই এম স্কোয়ার নিচে লিখেছে মানে এই পুরোটাকে ভাগ করছি আমি, ঠিক আছে। তাহলে এম স্কোয়ার দিয়ে এই এম স্কোয়ার, এই স্কোয়ার কাটা চলে যায়, শুধু এম থাকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পাচ্ছি হলো কেজি, নিচে আমাদের সেকেন্ড স্কোয়ার আর তোমার এম, তাই তো। এখন চলো এটাকে আমরা মাত্রায় নিয়ে যাই,
কেজি, কেজিকে আমরা কি লিখি? মাত্রায় এম লিখি, কারণ মাস ভর, ঠিক আছে, মাস এম। সেকেন্ড, সেকেন্ডকে আমরা পরে, সেকেন্ডকে তো পরে লিখবো, আগে তো আমরা মিটার দৈর্ঘ্যকে লিখবো, তাই না? এম এল টি এই আকারেই লেখা হয়। তো মিটার শুধু একটা রয়েছে, এম এর পাওয়ারে কিছু আছে নেই, তার মানে মিটারে এখানে কি হবে? এল হবে নিচে। আর সেকেন্ড কি? টি, টি এর পরে 2। তো এখন এই নিচের এই দুটোকে যখন আমি ভাগটাকে যখন গুণ করে দেবো, উপরে নিয়ে যাব, তখন এম এল এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, সেটা -1 হয়ে যাবে, কারণ ভাগটাকে গুণ করে দিয়েছি। টি এর পাওয়ারে 2 রয়েছে, সেটা কি হয়ে যাবে? -2 হয়ে যাবে, কারণ ভাগ ছিল, গুণ করে দিয়েছি। দেখো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হলো তোমার স্থিতিস্থাপকতার গুণাঙ্কের মাত্রা বা চাপের মাত্রা। ঠিক আছে, মনে রাখবে এই দুটোর একক সেম, তাই মাত্রাও সেম। নেক্সট, মাত্রা নির্ণয়ের পদ্ধতি অনুসারে নিচের কোন রাশি দুটির ভৌত রাশির মাত্রা একই? লিনতাপ এবং মহাকর্ষীয় বিভব, এই দুটির ভৌত রাশির মাত্রা একই, লিনতাপ এবং মহাকর্ষীয় বিভব। দেখো এদের মাত্রা কি? এই দুটোর মাত্রা, এই দুটোর মাত্রা হলো তোমার m টু দি পাওয়ার 0, m থাকেই না এখানে, ঠিক আছে, m থাকে না, তাই আমরা m টু দি পাওয়ার 0 লিখবো, l টু দি পাওয়ার 2 লিখবো, আর t টু দি পাওয়ার -2 লিখবো। এখন এই মাত্রাটাও চলো বের করে দেখাই। লিনতাপ এবং মহাকর্ষীয় বিভব, এটার মাত্রা m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার -2 কেন হলো? দুটোর তো মাত্রা সেম আমরা দেখতে পেলাম, কিন্তু কেন এই মাত্রা হলো? তার কারণ হলো এই দুটোর একক সেম। লিনতাপ এবং মহাকর্ষীয় বিভব, এদের একক কি? এদের একক হলো তোমার জুল পার কেজি, জুল প্রতি কেজি, ঠিক আছে, জুল প্রতি কেজি। এখন জুল, জুল মানেই কি? এটাকেই আমি লিখতে পারি জুল মানেই নিউটন মিটার, নিউটন মিটার। ওই যে এর আগে দেখলে না যে টর্কের একক হলো নিউটন মিটার, কার্যের একক নিউটন মিটার, তো কার্যের একক তো জুলও হয়, তাহলে জুলকেই লেখা হয় নিউটন প্রতি মিটার, ঠিক আছে। ও নিউটন প্রতি দিয়েছি কেন, সরি, নিউটন মিটার। জুল হলো নিউটন মিটার, তাকে ভাগ কেজি দিয়ে, ঠিক আছে, জুল হলো নিউটন মিটার, তাকে ভাগ কেজি দিয়ে। চলো এবার এটাকে কি করে এই মাত্রায় রূপান্তরিত হলো সেটা আমরা দেখি। তো নিউটন মিটার, নিউটন মানে কি? নিউটন, নিউটন মিটারকে কি লিখেছিলাম দেখো আরেকবার এখানে আমি দেখাই। নিউটন মিটার কোথায়? এই যে কেজি মিটার গুণ মিটার, মানে মিটার স্কোয়ার ভাগ এস স্কোয়ার ছিল, তাই তো, কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা ছিল নিউটন মিটার। তাহলে সরাসরি আমি ওইটাই লিখছি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এইটা লিখলাম নিউটন মিটারের জায়গায়। চলো কালিটা চেঞ্জ করি আমি, নিউটন মিটার হলো এইটা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে তারপরে এই যে কেজি রয়েছে, ঠিক আছে, কেজিটা কি? কেজিটা ভাগ রয়েছে, তাহলে এটাকে ভাগ করতে হবে কেজি দিয়ে, আর ভাগ করা মানে নিচেরটার সাথে গুণ করে দিলেই হয়ে যায়। যেমন আমি আগের কোশ্চেনটায় দেখালাম, এই যে ভাগ করার সময় গুণ করে আমি 1/m² লিখলাম, নিচের দুটো গুণ আকারে থাকে, তাহলে নিচে একবারে ডাইরেক্ট গুণ করে দেওয়া যায়, ঠিক আছে, এখানে সেইভাবে ডাইরেক্ট লিখলাম। তাহলে কেজি মিটার স্কোয়ার বাই এস স্কোয়ার ইন্টু কেজি, তো কেজি কেজি কাটা চলে যায়, সেই জন্য এম থাকে না। এম কি থাকে এখানে? মাস কোনো ভর আছে? নেই, তাই ভর শূন্য, তাই এম এর পাওয়ারে শূন্য হয়ে যায়, ঠিক আছে। আর এল আছে, হ্যাঁ, লেন্থ দেখো মিটার স্কোয়ার রয়েছে, মিটার স্কোয়ার দৈর্ঘ্য, তাহলে লেন্থের স্কোয়ার হয়ে যাবে। এস হলো টাইম, তাই তো, সেকেন্ড টাইম, পাওয়ারে 2 রয়েছে, এটা ভাগে রয়েছে, যেটা যখন আমি গুণ করে দেবো তখন মাইনাস হয়ে যাবে, পাওয়ারটা 2 ছিল -2 হয়ে গেল, তাহলে এইটা হলো মাত্রা। বুঝতে পারলে? আচ্ছা চলো নেক্সট, কিভাবে মাত্রা নির্ণয় করতে হয়? এইভাবে করে আমরা যে কোনো একক জানা থাকলেই আমরা মাত্রা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এবারে বলেছে ইস্ট সাধারণত রান্নাঘরে বেকিং এবং মাদক প্রস্তুত করার জন্য ব্যবহৃত হয়, বেকারস ইস্টের বিজ্ঞানসম্মত নাম কি? তো স্যাকারোমাইসিস সেরাভিসি হলো বেকারস ইস্টের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে। বেকিং এবং মাদক প্রস্তুত করতে ইস্ট ব্যবহার করা হয়, আর বেকারস
বেকার সিস্টেম মানে বেকিং এর জন্য মাদক বেকিং এর জন্য, তাই বেকার। ঠিক আছে, বেকার সিস্টেমের বিজ্ঞানসম্মত নাম স্যাকারোমাইসিস সেরাভিসি। নেক্সট দেখো, আর একটা শিফটের সেম কোশ্চেন একটু ইসে করে এসছে, ঘুরিয়ে এসছে, যে স্যাকারোমাইসিস সেরাভিসি হলো ড্যাশের বিজ্ঞানসম্মত নাম, ইস্টের একটি প্রজাতির বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, তো কোশ্চেন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেম কোশ্চেন একটু ভাবে ভাষায় চেঞ্জ করে দিয়ে বা ঘুরিয়ে কোশ্চেনের অপশনটা আনসারে দিয়ে আনসারের এটা কোশ্চেনের মধ্যে ঘুরিয়ে দিয়ে দেবে এভাবে। ঠিক আছে, এবারে দেখো বলেছে ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস তাপমাত্রার একটি লেখচিত্র যদি সরল রৈখিক হয় তাহলে ছেদবিন্দু ড্যাশ হবে। তো 32 ডিগ্রি ফারেনহাইট হবে। ঠিক আছে, কারণ 32 ডিগ্রি ফারেনহাইট আর 0 ডিগ্রি সেলসিয়াস সমান, 0 ডিগ্রি সেলসিয়াস মানেই 32 ডিগ্রি ফারেনহাইট। তাই ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস তাপমাত্রার একটি লেখচিত্র যদি সরল রৈখিক হয় তাহলে ছেদবিন্দু কোথায় হবে? 32 ডিগ্রি ফারেনহাইটে হবে, অথবা অপশানে 0 ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটাও হতো। এবার দুটো দিলে তো ভুল হয়ে যায় অপশান, তাই একটাই দেয়া। বুঝতে পেরেছো? 32 ডিগ্রি ফারেনহাইট মানেই 0 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো, জলের আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র কত তাপমাত্রায় সর্বনিম্নতে পৌঁছায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বনিম্নতে পৌঁছায়। দেখো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, তাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়? জলের এই যে জলের আয়তন বনাম তাপমাত্রা লেখচিত্র কত তাপমাত্রায় সর্বনিম্নতে পৌঁছায়? 4 ডিগ্রি সেলসিয়াস, কারণ ঘনত্ব বেশি তাই সর্বনিম্নতে পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, একটি উপাদানে ভর হলো এটিতে ড্যাশ, এটিতে উপস্থিত পদার্থের পরিমাণ। ভর কি? ভর হলো কোনো উপাদানে উপস্থিত পদার্থের পরিমাণ। দেখো আমি এখানে যে বোঝাচ্ছি, এই যেমন তোমার ওই মাত্রা বোঝালাম, এটা একদম বেসিক থেকে ছোট ছোট এই দিয়ে ডিটেলসে পরপর যখন চ্যাপ্টার ওয়াইজ আমি কোর্স করাবো সেখানে আরো ডিটেলসে বোঝাবো। ঠিক আছে, এখানে তাও যারা আগে একবার অন্তত পড়েছো তারা তো বুঝতে পারবে, আর ক্লাস 9-10-এর পড়া যদি মনে থাকে কিছুটা তাও বুঝতে পারবে। না হলে যেভাবে বললাম সেইভাবে খাতায় একটু লিখবে, লিখলে পরেই বুঝতে পারবে বিষয়টা। ঠিক আছে, যদি না বুঝে থাকো কোনো জায়গায়। চলো নেক্সট দেখো, প্রাচীন ভারতে আতশবাজি তৈরির জন্য সল্ট পিটার ব্যবহার করা হতো, এটা আসলে ড্যাশ পটাশিয়াম নাইট্রেট। সল্ট পিটার, সল্ট পিটার আসলে পটাশিয়াম নাইট্রেট। এই সল্ট পিটার বা পটাশিয়াম নাইট্রেট প্রাচীন ভারতে আতশবাজি তৈরির জন্য ব্যবহৃত হতো। নেক্সট দেখো, ড্যাশ মৌলটি সাধারণত বিমান নির্মাণে ব্যবহৃত হয়? টাইটেনিয়াম মৌলটি। টাইটেনিয়াম মৌলটি বিমান নির্মাণে ব্যবহৃত হয়। নেক্সট, নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিকভাবে বেকিং সোডার রাসায়নিক নাম উপস্থাপন করে? তো বেকিং সোডা হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দেখো এই যে সে বেকিং সোডার রাসায়নিক নাম রয়েছে, এর সংকেতটা কি? রাসায়নিক সংকেত সেটা তোমাদের HW থাকলো, কারণ আমি এর আগে করিয়েছি গ্রুপ ডির 8টা শিফট যদি দেখে থাকো তাহলে এখানে অনেক কোশ্চেনই সেখান থেকে এসছে। ঠিক আছে, তো বেকিং সোডা রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সংকেত HW থাকলো, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন ধাতু ভারতে মোনাজাইট বালি থেকে প্রচুর পরিমাণে নিষ্কাশন করা হয়? থোরিয়াম ধাতু। থোরিয়াম ধাতুটা মোনাজাইট বালি থেকে প্রচুর পরিমাণে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, আর এখানে এই যে বক্সাইট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ধাতু না, বিশুদ্ধ ধাতু না, ধাতুর আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। ঠিক আছে, বক্সাইট যেটা আছে এটা অ্যালুমিনিয়ামের আকরিক, আর মোনাজাইট বালি থেকে প্রচুর পরিমাণে থোরিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। নেক্সট দেখো, ইংরেজ রসায়নবিদ হামফ্রি ডেভি ড্যাশ পদ্ধতি অবলম্বন করে সোডিয়াম এবং পটাশিয়ামের মতো অত্যন্ত সক্রিয় ক্ষারীয় ধাতু আবিষ্কার ও বিচ্ছিন্ন করেন? তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অবলম্বন করে। ইংরেজ রসায়নবিদ হামফ্রি ডেভি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অবলম্বন করে সোডিয়াম এবং পটাশিয়ামের মতো অত্যন্ত সক্রিয় ক্ষারীয় ধাতু আবিষ্কার ও বিচ্ছিন্ন করেন। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে। নেক্সট, ট্রানজিস্টরে নিচের কোন শ্রেণীর মৌল ব্যবহার করা হয়? তো ট্রানজিস্টরে ব্যবহার করা হয় ধাতু কল্প। ঠিক আছে, ট্রানজিস্টরে ব্যবহার করা হয় ধাতু কল্প।
যার মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের গুণ বর্তমান, সেটাই ধাতু কল্প বা উভয়ের মাঝামাঝি। ঠিক আছে, নেক্সট। শক্তি সংরক্ষণের সূত্র কি? শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা শক্তি সংরক্ষণের সূত্র। নেক্সট দেখো, একটি কণার গতিশক্তি কিসের উপর নির্ভর করে? কণার গতিশক্তি কণার ভর এবং গতিবেগ উভয়ের উপরই নির্ভর করে। একটি কণার গতিশক্তি কণার ভর এবং গতিবেগ উভয়ের উপরই নির্ভর করে। নেক্সট, একটি বাঁধে জলের স্থিতিশক্তি ড্যাশতে রূপান্তরিত হয়, গতিশক্তিতে রূপান্তরিত হয়, যা টারবাইনকে ঘোরায়। জলের স্থিতিশক্তি বাঁধে গতিশক্তিতে রূপান্তরিত হয়, যা টারবাইনকে ঘোরায়। ঠিক আছে, নেক্সট দেখো, বৃত্তাকার পথে চলমান একটি কণার রৈখিক বেগকে ধ্রুবক রেখে বৃত্তাকার পথে চলমান একটি কণার রৈখিক বেগকে ধ্রুবক রেখে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হ্রাস করলে অভিকেন্দ্র ত্বরণ ড্যাশ। তো অভিকেন্দ্র ত্বরণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে অভিকেন্দ্র ত্বরণের যে সূত্র রয়েছে সেটা হলো a সমান সমান v² বাই r। ঠিক আছে, a সমান সমান v² বাই r। এখানে a হলো তোমার অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, a অভিকেন্দ্র ত্বরণ। আর v কি? v হলো তোমার বস্তুর বেগ, বস্তুর বেগ। আর r কি? r হলো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো বৃত্তাকার পথে চলমান একটি কণার রৈখিক বেগকে ধ্রুবক রেখে, আমরা যদি এই বেগকে ধ্রুবক রেখে দেই, এটাকে ধ্রুবক রেখে দেই v² কে, v কে যদি ধ্রুবক রাখি, তাহলে তোমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি হ্রাস করি, এটাকে যদি কমিয়ে দেই, তাহলে অভিকেন্দ্র ত্বরণ কি হবে? বৃদ্ধি পাবে। কারণ এইটা কি, উপরে হলো লব আর নিচে হলো হর। আমরা জানি হরের মান কমলে ভগ্নাংশের মান বাড়ে, হরের মান যদি কমে যায় তাহলে পুরো ভগ্নাংশের মান বেড়ে যাবে, তার মানে এপাশেও বাড়বে। সমান আছে, সমান চিহ্ন দেওয়া মাঝখানে, তাহলে এপাশে বাড়লে এপাশেও বাড়াই হবে, তাই না? বৃদ্ধি পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট। কোন রাশিটি সংরক্ষী বলের আওতাধীন একটি ব্যবস্থার জন্য সংরক্ষিত থাকে? মোট যান্ত্রিক শক্তি। মোট যান্ত্রিক শক্তি সংরক্ষী বলের আওতাধীন একটি ব্যবস্থার জন্য সংরক্ষিত থাকে। প্রশ্নটিতে বলেছে m ভরের একটি বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে h উচ্চতায় নিয়ে যাওয়া হলে সাধিত কার্য কত হবে? তো সাধিত কার্য হবে mgh। এখানে g হলো তোমার গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো m ভরের একটি বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে h উচ্চতায় নিয়ে যাওয়া হলে সাধিত কার্য হবে mgh। আর এই সূত্র থেকে তোমাদের অনেক নিউমেরিক্যালস এসছে রেলের বিগত বছরে। ঠিক আছে, চলো নেক্সট। প্রশ্নটিতে বলেছে সরল রেখা বরাবর গতিশীল একটি বস্তু কিছু রেফারেন্স বিন্দুর সাপেক্ষে গতিশীল হয়, তাহলে তার অবস্থান t1 সময়ে x1 এবং t2 সময়ে x2 হয়। এই সময়ের ব্যবধানে বস্তুর গড় গতিবেগ কত হবে? তো দেখো, গড় গতিবেগ যেহেতু বলেই দিয়েছে সরল রেখা বরাবর গতিশীল, তাহলে গড় গতিবেগ কি হবে? তোমার মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, মোট দূরত্ব কতটা অতিক্রম করছে আর মোট কত সময় লাগছে, তাতে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কি? আমরা দেখতে পাচ্ছি t1 সময়ে x1 ছিল অবস্থান আর t2 সময় হয়েছে x2, তাহলে অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থান বিয়োগ করে দেব, x2 মাইনাস x1, তাহলে মোট এতটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে মোট দূরত্ব ভাগ করে দেব মোট সময়, সময় কতটা লেগেছে, অন্তিম সময় থেকে আমরা প্রাথমিক সময়টাকে বাদ দিয়ে দেব, তাহলে t2 মাইনাস t1। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের গড় গতিবেগ। অপশন 1-এরটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। t1 সময়ে একটি বস্তুর গতিবেগ v1 এবং t2 সময়ে বস্তুটির গতিবেগ v2 হলে সেই সময় ব্যবধানে বস্তুর গড় ত্বরণ কত হবে? দেখো, আগেরটায় চেয়েছিল গড় গতিবেগ, এখানে গড় ত্বরণ চেয়েছে, ওই জন্যই দেখো এখানে আমাদের গতিবেগের কথা বলেছে সময়ের ব্যবধানে।
কারণ আমরা কি জানি, আমরা জানি যে ত্বরণ মানে হলো তোমার নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন, তাই না? বেগের পরিবর্তনের হারকেই কি বলে, ত্বরণ বলা হয় নির্দিষ্ট সময়ের ব্যবধানে। তাহলে এখানে t1 সময়ে একটি বস্তুর গতিবেগ v1, তো কোন সময়ের সাপেক্ষে কতটা গতিবেগ পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখলেই গড় ত্বরণ পেয়ে যাব। তাহলে প্রথমে গতিবেগ ছিল v1, পরে গতিবেগ হয়েছে v2। তাহলে অন্তিম গতিবেগ থেকে প্রাথমিক গতিবেগ আমি যদি বাদ দিয়ে দেই তাহলে বেগের পরিবর্তন বেরিয়ে যাবে v2 মাইনাস v1, এতটা পরিবর্তন হয়েছে বেগের। এবং এই বেগের পরিবর্তন কোন সময়ের সাপেক্ষে হয়েছে সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে কোন সময়ের সাপেক্ষে, দেখো t1 সময়ে প্রথমে এত বেগ ছিল আর t2 সময়ে এত বেগ হয়েছে, তাহলে অন্তিম সময় বিয়োগ প্রাথমিক সময় মানে t2 মাইনাস t1, ঠিক আছে? তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এইটাই হলো আমাদের গড় ত্বরণ। ওকে, আর ত্বরণের একক কি? ত্বরণকে আমরা লিখি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। কেন মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার? তার কারণ হলো তোমার বেগের পরিবর্তন মানে কতটা বেগ পরিবর্তিত হচ্ছে সেটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে ডিনোট করি, মিটার প্রতি সেকেন্ড। তাহলে মিটার প্রতি সেকেন্ড এবার কোন সময়ের সাপেক্ষে সেটা আবার সেকেন্ড, তাহলে মিটার প্রতি সেকেন্ড বাই সেকেন্ড, এটাই হলো আমাদের ত্বরণ, ঠিক আছে? তাহলে মিটার প্রতি সেকেন্ড, এই সেকেন্ডটা ভাগে আছে, এটাকে গুণ করে দিলে উল্টে যাবে, তাহলে এত বাই 1 উল্টে গিয়ে হয়ে যাবে 1 বাই s, ঠিক আছে? তাহলে মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার মানে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা হলো আমাদের কি ত্বরণের একক। এটাকে আমরা এইভাবেও লিখি মিটার সেকেন্ড পাওয়ারে -2, পাওয়ারে -2 দেওয়া মানেই ভাগ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? ওকে, দাঁড়াও নেক্সটে চলে যাব, এটা মুছে দেই। চলো নেক্সট। এইবারে বলেছে টি সময়ে একটি বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব x সমান a যোগ বিটি যোগ সিটি স্কয়ার সমীকরণ দ্বারা নির্দেশ করা হয়। এখানে সি হলো ড্যাশ, এখানে সি কি? এখানে সি হলো ত্বরণ, ঠিক আছে? দেখো কি বলেছে, x সমান a যোগ বিটি যোগ সিটি স্কয়ার, তাহলে সি ত্বরণ। আর যদি তোমাদের বলে যে বি কি, এখানে বি হলো তোমার দ্রুতি বা বেগ, ঠিক আছে? বি হলো দ্রুতি আর বেগ, ঠিক আছে? দ্রুতি আর বেগ আলাদা জিনিস, কিন্তু বি দ্বারা দ্রুতিও বোঝাতে পারে বেগও বোঝাতে পারে। যদি সরল রেখায় হয় তাহলে সেটা বেগ, না হলে দ্রুতি, ঠিক আছে? দ্রুতি বেগ, ওকে, আচ্ছা বি ক্লিয়ার। আর এ তোমার এখানে যদি এক্স আমাদের অতিক্রান্ত দূরত্ব যদি মিটারে থাকে তাহলে এ আমাদের হয়ে যাবে মিটার, ঠিক আছে? এ আমাদের হয়ে যাবে মিটার মানে দূরত্ব, মিটার মানে কি দূরত্ব হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার এটা বের করা যায়, মানে তোমার প্রশ্ন এইভাবেও আসে যে আমাদের অতিক্রান্ত দূরত্ব এক্স যদি মিটারে হয় তাহলে এ বি ও সি, এ বি এবং সি এদের মাত্রা কি, ঠিক আছে? পরীক্ষায় আসে। তো এখানে আমি আর ওই ডিটেলসে যাচ্ছি না, আশা করছি এই অবধি বুঝতে পেরেছো। মনে রাখবে সি হলো তোমার ত্বরণ, বি হলো দ্রুতি, আর বেগ যে কোনো একটা যদি সরল রেখায় হয় সেটা দ্রুতি বেগ হয়ে যায়, দুটো সমান হয়, তাই জন্য দ্রুতি বা বেগ, আমি বা এখানে স্ল্যাশ মানে আমরা বাও বোঝাই, তাই না? দ্রুতি বা বেগ। আর এ হলো দূরত্ব মিটার, ঠিক আছে? যদি মিটারে থাকে কতটা দৈর্ঘ্য গেল সেটা, ঠিক আছে? আচ্ছা নেক্সটে যাবো, দাঁড়াও এটা মুছে দেই, কারণ ম্যাক্সিমাম টাইমে এটাই আসে, সি জানতে চায় পরীক্ষায়। নেক্সট, এই দেখো সেম ওইটার উপরই একটা কোশ্চেন দিয়েছে নিউমেরিক্যালস, বলেছে টি সেকেন্ড সময়ে কোনো কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব সেন্টিমিটারেতে, সেন্টিমিটারেতে, আগেরটাই আমি কি ধরে নিয়েছিলাম, মিটার ধরে নিয়েছিলাম, এখানে বলেছে অতিক্রান্ত দূরত্ব সেন্টিমিটারেতে এক্স সমান যদি 10 টি স্কয়ার প্লাস 6t প্লাস 3 হয় হলে 2 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 2 সেকেন্ডে, সময়ে 2 বলে দিয়েছে, তাহলে টি মানেই টাইম সময়, তাহলে বসিয়ে দাও 10 গুণ টি স্কয়ার মানে 2 স্কয়ার যোগ 6 গুণ 2 যোগ 3, তো 10 গুণ 2 স্কয়ার 4, 4 10 40 যোগ 12
আর এটা হলো 3, 6 দুগুণী 12 আর 3, তাহলে 40, 12 আর 3 যোগ করলে হয়ে যাবে 55। ঠিক আছে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? 55 সেমি, যেহেতু এখানে সেমিতে ছিল তাই এটা সেমি। ঠিক আছে, এখানে উল্লেখ করে দিয়েছে, না উল্লেখ করে দিলে আমরা ওটাকে মিটারেই ধরে নেব যদি উল্লেখ না করে। নেক্সট দেখো, বলেছে যদি স্প্রিং এর বল ধ্রুবক কে, বল স্প্রিং এর বল হলো ধ্রুবক কে, এবং একটি স্প্রিং এর অবিকৃত অবস্থা থেকে সরণ হলো এক্স, তবে স্প্রিং এর স্থিতিশক্তি ভি কত হবে? তো এটা তো সূত্র এখানে দিয়ে দিয়েছে, এটা মুখস্থ করবে যে ভি সমান সমান কে এক্স স্কোয়ার বাই 2 হয়, ভি সমান সমান কে এক্স স্কোয়ার বাই 2। যখন এখানে কে, তাহলে কি, কে হলো স্প্রিং এর বল, সেটা ধ্রুবক তাই কে, আর সরণ হলো এক্স। ঠিক আছে, তাহলে কে এক্স স্কোয়ার ধ্রুবক বল ইন্টু সরণের স্কোয়ার ভাগ 2 করলেই হয়ে যায় স্থিতিশক্তি ভি। ঠিক আছে, চলো নেক্সট। এর থেকে নিউমেরিক্যালস আসলে তখন সেটা সমাধান বোঝাতে হয়, এখানে তো সূত্রই দিয়েছে। নেক্সট এটা কি বলেছে দেখো, লম্বভাবে উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ ড্যাশ। তো সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ হবে 9.81 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, নিচের দিকে কাজ করে। ঠিক আছে, 9.81 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার নিচের দিকে কাজ করে, কারণ এটা অভিকর্ষজ ত্বরণ, নিচের দিকে টানছে পৃথিবী সেই ত্বরণ। ঠিক আছে, নিচের দিকে কাজ করে 9.81 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার নিচের দিকে কাজ করে যখন লম্বভাবে উপরের দিকে একটা বস্তু নিক্ষিপ্ত করা হয়, তখন সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ এটা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, গতিসূত্রগুলি দ্বারা গতিশীল বস্তুর আচরণ বর্ণিত হয়, কে এই সূত্রগুলি প্রণয়ন করেছেন? গতিসূত্রগুলি দ্বারা গতিশীল বস্তুর আচরণ বর্ণিত হয়, কে এই সূত্রগুলি প্রণয়ন করেছেন? স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন এই সূত্র প্রণয়ন করেছেন, গতিসূত্র, তাই না? নেক্সট দেখো, প্রশ্নটিতে বলেছে সমবেগ সময় লেখচিত্রে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বস্তুর ড্যাশের সমান হয়, বস্তুর সরণের সমান হয়। সমবেগ সময় লেখচিত্রে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বস্তুর সরণের সমান হয়। ঠিক আছে, নেক্সট, একটি পাথরকে একটি সুতোর মাধ্যমে অনুভূমিক সমতলে ধ্রুবক গতিতে ঘোরানো হয়, বিবেচনা করে সঠিক বিকল্পটি চয়ন করুন। ভরবেগের মাত্রা ধ্রুবক হবে। ঠিক আছে, একটি পাথরকে একটি সুতোর মাধ্যমে অনুভূমিক সমতলে ধ্রুবক গতিতে ঘোরানো হলে ভরবেগের মাত্রা ধ্রুবক হয়। নেক্সট, নিচের কোন বিবৃতিটি গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রাবলীর অন্তর্গত নয়? তাহলে সূর্যের চারপাশে সমস্ত গ্রহের কক্ষপথ সমতলীয়, এটা তোমার কেপলারের সূত্রাবলীর অন্তর্গত নয়। তো কেপলারের সূত্র থেকে আমরা কি পাই? কেপলারের সূত্র থেকে পাই সূর্যের চারপাশে নিজের কক্ষপথে আবর্তনরত প্রতিটি গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার, এই উপবৃত্তের দুটি কেন্দ্রের একটিতে সূর্য অবস্থিত, আর একটি গ্রহের আবর্তনকালের বর্গ ওই গ্রহ দ্বারা উপবৃত্তাকার কক্ষপথের অর্ধ উপপ্রধান অক্ষের ত্রিঘাতের সমানুপাতি। আর পাই যে সূর্য ও গ্রহের মধ্যে সংযোগকারী সরল রেখা সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ঠিক আছে, তো কেপলারের সূত্র থেকে কি পাই আরেকবার আমি রিপিট করছি, সূর্যের চারপাশে নিজের কক্ষপথে আবর্তনরত প্রতিটি গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার, এই উপবৃত্তের দুটি কেন্দ্রের একটিতে সূর্য অবস্থিত। আর পাই যে একটি গ্রহের আবর্তনকালের বর্গ ওই গ্রহ দ্বারা উপবৃত্তাকার কক্ষপথের অর্ধ উপপ্রধান অক্ষের ত্রিঘাতের সমানুপাতি। এছাড়া পাই সূর্য ও গ্রহের মধ্যে সংযোগকারী সরল রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ঠিক আছে, চলো নেক্সট, বলেছে একটি সিস্টেমের জন্য জড়তা ভ্রামক কৌণিক ভরবেগ এর লেখচিত্রটি কিরকম দেখায়? আয়তাকার পরাবৃত্ত দেখায়।
জড়তা ভ্রামক কৌণিক ভরবেগের লেখচিত্রটি তোমার আয়তাকার পরাবৃত্ত দেখায়। বাবা, জড়তা ভ্রামকের কোশ্চেন আরপিএফ কনস্টেবলে দিয়েছে, এটা তো তোমার জড়তা ভ্রামক তো ক্লাস 9-10-এ নেই, জড়তা ভ্রামক রয়েছে ক্লাস 11-এ, সেটাও তোমার আরপিএফ কনস্টেবলের এক্সামে দিয়েছে। ঠিক আছে, এটা শুধু এটা মনে রাখবে, জড়তা ভ্রামক কৌণিক ভরবেগ এর লেখচিত্রটি আয়তাকার পরাবৃত্ত দেখায়। ঠিক আছে, আর এখানে জড়তা ভ্রামক এর একটা সূত্র যেটা আসতে পারে সহজ রয়েছে, যে কৌণিক ত্বরণ সমান সমান হলো বলের ভ্রামক ভাগ জড়তার ভ্রামক। ঠিক আছে, কৌণিক ত্বরণ সমান বলের ভ্রামক ভাগ দিয়ে হয়ে যায় জড়তার ভ্রামক। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে যদি একটি বস্তুর ভর এম, রৈখিক ভরবেগ পি এবং গতিশক্তি কে হয়, তাহলে নিচের কোন রাশিটি সত্য? তাহলে পি সমান সমান হয়ে যাবে √2km, অর্থাৎ রৈখিক ভরবেগ সমান হলো √2 ইন্টু গতিশক্তি ইন্টু বস্তুর ভর। ঠিক আছে, এই সূত্রটাও মনে রাখবে, এখান থেকে নিউমেরিক্যাল আসতে পারে, নিউমেরিক্যালস। এবারে দেখো, বলেছে একটি কিলগ করা বা দৃঢ়ভাবে সংবদ্ধ বস্তুর গতিশীলতা লক্ষ্য করুন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এমন একটি সিস্টেমের সম্ভাব্য গতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? তো শুধু ঘূর্ণন গতি, একটি কিলক করা গতি বা দৃঢ়ভাবে সংবদ্ধ বস্তুর গতিশীলতা তোমার শুধু ঘূর্ণন গতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে। নেক্সট, একটি দ্রুতগামী যানবাহন ড্যাশের কারণে রাস্তার বাঁকে পিছলে যেতে পারে, অপকেন্দ্র বলের কারণে। একটি দ্রুতগামী যানবাহন অপকেন্দ্র বলের কারণে রাস্তার বাঁকে পিছলে যেতে পারে। প্রশ্নটিতে বলেছে রান্নার সময় জল এবং সরিষার তেল মেশানো হলে তেল জলের উপরে ভাসে, কারণ ড্যাশ। কারণ হলো সরিষার তেলের ঘনত্ব জলের চেয়ে কম। নেক্সট, দুটি আধানের মধ্যে বল 25 নিউটন থেকে 100 নিউটন পর্যন্ত বাড়াতে একজনের কি করতে হবে? আধানের মধ্যে দূরত্ব অর্ধেক কমাতে হবে। দেখো, আমরা জানি যে বল মানে এফ তোমার আধানের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এফ ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে? দূরত্বের বর্গের সাথে। তো এফ সমান আমরা বলতে পারি 1/r²। তো এফ কত বলে দিয়েছে প্রশ্নে? 25 ছিল প্রথমে, সেইটা সমান 1/r² যদি হয়, এটা এফটাকে 25 থেকে যদি আমাদের 100 করতে হয়, মানে বলকে যদি 100 করতে হয়, তাহলে 4 গুণ করতে হবে এপাশে। এবার এপাশে 4 গুণ করা, তাহলে এপাশেও 4 গুণ করতে হবে, কারণ সমান সমানের দুই পাশে মান সমানই হয়, একই সংখ্যা গুণ করতে হয়, তাই না? তো এপাশে 4 গুণ করলাম, তাই এপাশেও 4 গুণ করে দিলাম। এবার এই যে 4 গুণ করেছি, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 4 দিয়ে গুণ করা মানেই এই আর যেটা আছে সেটাকে অর্ধেক করে দেওয়া। কিভাবে? 1 × 4/r² আমরা লিখতে পারি, 1/r² × 4 মানে 1 × 4/r²। এবার এই 4/r² কে আমি কি লিখতে পারি? 2/r এর হোল স্কয়ার লিখতে পারি, একের সাথে গুণাকারে আছে। এবার এক গুণটাকে আমি ভাগ করে দেবো, এখন একের এই গুণটাকে আমি ভাগ করে দেবো, ভাগ করে দিলে গুণের পরে যেটা আছে সেটা উল্টে যাবে, তাহলে 2/r এর হোল স্কয়ারটা হয়ে যাবে r/2 এর হোল স্কয়ার, তাই না? r/2 এর হোল স্কয়ার। তাহলে দেখো, আমাদের যে দূরত্ব ছিল r, সেটার অর্ধেক হয়ে গেল। দূরত্ব r, তাকে অর্ধেক করেছি, তার মানে অর্ধেক কমাচ্ছি, তার হোল স্কয়ার। ছিল কত? r²। সূত্রে প্রথমে থাকে r², কিন্তু সেটা 25 থেকে যখন আমি 100 নিউটন করব, 4 গুণ করব, তখন আমাদের r কে কি করতে হবে? অর্ধেক করে দিতে হবে, মানে দূরত্ব অর্ধেক কমাতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, বলেছে দড়িতে বাঁধা এম ভরের একটি পাথরকে ভি সুষম দ্রুতিতে আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হয়। সর্বনিম্ন বিন্দুতে পাথরের উপর কাজ করা মোট নিম্নমুখী বল কত? তো মোট নিম্নমুখী বল mv²/r+mg। ঠিক আছে, তো দড়িতে বাঁধা এম ভরের একটি পাথরকে
ভি সুষম দ্রুতিতে আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হয়। সর্বনিম্ন বিন্দুতে পাথরের উপর কাজ করা মোট নিম্নমুখী বল হলো mv²/r+mg। এটা সূত্র মনে রাখতে হবে। নেক্সট দেখো, কোন ধরনের আন্তঃআণবিক বলের জন্য তরল ও কঠিন পদার্থকে সংকুচিত করা কঠিন? বিকর্ষণ বলের জন্য। বিকর্ষণ বলের জন্য তরল ও কঠিন পদার্থকে সংকুচিত করা কঠিন। নেক্সট, স্নেলের সূত্রটি আলোর কোন ঘটনার সঙ্গে যুক্ত? আলোর প্রতিসরণের সাথে যুক্ত স্নেলের সূত্র। নেক্সটে যাব, উৎস থেকে শব্দ নির্গমন বন্ধ হয়ে যাওয়ার পরেও ড্যাশের কারণে একাধিক পৃষ্ঠতল থেকে শব্দের অস্তিত্ব রয়ে গেলে তাকে বলা হয় অনুরণন। তো প্রতিফলনের কারণে, ঠিক আছে, তো অনুরণন কাকে বলে? উৎস থেকে শব্দ নির্গমন বন্ধ হয়ে যাওয়ার পরেও প্রতিফলনের কারণে একাধিক পৃষ্ঠতল থেকে শব্দের অস্তিত্ব রয়ে গেলে তাকে বলা হয় অনুরণন। নেক্সট, আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর বেঁকে যাওয়ার ঘটনাটি ড্যাশের কারণে ঘটে? প্রতিসরণের কারণে ঘটে। নেক্সট, পদ্ম পাতায় জলের ফোঁটা ড্যাশের কারণে চকচক করে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে চকচক করে। নেক্সট দেখো, যখন একটি আলোকরশ্মি ঘন থেকে লঘু মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন নিম্নলিখিত কোন শর্তের ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে? আপতন কোণ সংকট কোণের থেকে বড় হয়, তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। যখন আলোকরশ্মি ঘন থেকে লঘু মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন তোমার আপতন কোণ সংকট কোণের থেকে বড় হয়, ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। নেক্সট দেখো, একটি অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্রে একটি বস্তু স্থাপন করা হলে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? বক্রতা কেন্দ্রে সদ অবশীর্ষ এবং সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা গ্রুপ ডি 2022-এর যে 8খানা শিফট করিয়েছি তার মধ্যে অনেক কয়বার এসছে, ঠিক আছে, সেখানে আমি খুব ভালো করে বারবার বুঝিয়েছি। এটা মনে রাখবে, বক্রতা কেন্দ্রে যখন একটা বস্তু স্থাপন করা হয় অবতল দর্পণে, চলো এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, ওই ভিডিও দেখে নিও। তো এটা সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্র, এটা এফ। তো এইখানে যখন একটা বস্তু আমি রাখবো, ঠিক আছে, যখন আমি এই জায়গাটায় একটা বস্তু, এটা হলো পোল, যখন আমি এখানে একটা বস্তু রাখবো এই বক্রতা কেন্দ্রে তখন এর যে প্রতিবিম্ব সেটা এইখানেই তৈরি হবে কিন্তু নিচের দিকে তৈরি হবে। মানে কি হবে? বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, সদ হবে, ঠিক আছে, আর অবশীর্ষ হবে মানে উল্টে যাবে, উল্টে যাচ্ছে মানে অবশীর্ষ হয়ে যাচ্ছে, এবং এইটা যে আকারের হবে এটাও সেই একই আকারের হবে, আকার সেম থাকবে, ঠিক আছে। এর থেকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন এসছে তোমার ওই গ্রুপ ডি 2022-এ। নেক্সট দেখো, নিচের কোনটি আলোর প্রতিসরণ সম্পর্কিত ভুল বিবৃতি? তো যখন আলো একটি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন এটি অভিলম্বের দিকে বেঁকে যায়, তো এটা ভুল। যখন ঘন থেকে লঘু মাধ্যমে যায় তখন অভিলম্বের দিকে বাঁকে না, অভিলম্বের থেকে দূরে সরে যায়, তাই দূরে সরে যায়, এখানে বলছে দিকে বেঁকে যায়, তাহলে এটা ভুল আছে। তাহলে ঠিক যেগুলো আছে সেগুলো দেখে নাও। যখন আলো বায়ু থেকে, সি হলো শূন্য মাধ্যমে গতিবেগ, বায়ু থেকে ভি গতিবেগে, যখন আলো বায়ু থেকে ভি গতিবেগে একটি মাধ্যমের দিকে যায় তখন মাধ্যমের প্রতিসরাঙ্ককে তোমার মিউ, এটা প্রতিসরাঙ্কের চিহ্ন, মিউ সমান c/v হিসাবে লেখা হয়। সি হলো শূন্য মাধ্যমে গতিবেগ আর ভি হলো বায়ু থেকে গতিবেগ, ঠিক আছে, বায়ু থেকে যাচ্ছে ভি গতিবেগে আর শূন্য মাধ্যমে সি গতিবেগ রয়েছে, তাহলে প্রতিসরাঙ্ক মিউ সমান সমান c/v হিসাবে লেখা যেতে পারে। তারপরটা দেখো, আপতন কোণ সাইন, আপতন কোণের সাইন আই ও প্রতিসৃত কোণের সাইনের আর এর অনুপাত সেই মাধ্যমদ্বয়ে ধ্রুবক হয়। আপতন কোণের সাইন ও প্রতিসৃত কোণের সাইনের অনুপাত সেই মাধ্যমদ্বয়ে ধ্রুবক হয়, তো এটাও সঠিক। নেক্সট দেখো আরেকটা কি আছে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও বিভেদ তলে অবিলম্ব সব একই সমতলে থাকে, ঠিক আছে। তো সঠিকগুলো কিন্তু মুখস্থ করে নেবে। চলো নেক্সট,
একটি আলোক তরঙ্গের শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 300 ন্যানোমিটার, তবে বেঞ্জিনের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো বেঞ্জিনের প্রতিসরাঙ্ক এখানে বলে দিয়েছে, তাহলে বেঞ্জিনের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আমরা জানি যে শূন্য মাধ্যম থেকে যখন অন্য একটা মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র হলো তোমার ল্যামডা ড্যাশ সমান সমান ল্যামডা বাই মিউ। ঠিক আছে, তো এখানে এই ল্যামডা ড্যাশ হলো তোমার বেঞ্জিনের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এইটা বের করতে হবে আমাদের। আর এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, প্রথমে বলে দিয়েছে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, সেটা কত? 300 ন্যানোমিটার। আর প্রতিসরাঙ্ক মিউ প্রতিসরাঙ্ক কত? 1.5। ঠিক আছে, তো এটা দিয়ে দশমিক তুলে দিলে উপরে শূন্য যাবে, 15 দিয়ে কাটলে 15 দুগুণী 30, তারপরে দুটো শূন্য, তাহলে 200 ন্যানোমিটার হয়ে যাবে আমাদের বেঞ্জিনের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে শূন্য মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে আলো যায় তখন তোমার সেই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যায়? তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায় শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ভাগ তোমার যে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে আলো সেইটার প্রতিসরাঙ্ক। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট দেখো, বলেছে লেজারের বিভিন্ন ক্ষেত্র জুড়ে বিস্তৃত ব্যবহার রয়েছে। লেজারের পূর্ণ রূপ হলো লেজারের পূর্ণ রূপ কি? লেজারের পূর্ণ রূপ লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে, লেজারের পূর্ণ রূপ লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ওকে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোন বিবৃতিটি পরমাণুর ভর সংখ্যাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে? নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা পরমাণুর ভর সংখ্যাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে। ঠিক আছে, দেখো বন্ধুরা, তোমার নেক্সট মান্থের 15 তারিখ থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ একদম বেসিক থেকে এনসিইআরটি বেসড সায়েন্সের ক্লাস শুরু করতে চলেছি। ঠিক আছে, যেটা করলে তোমার রেলের গ্রুপ ডি, এএলপি, তারপরে টেকনিশিয়ান, নতুন যে এনটিপিসি ভ্যাকান্সি বেরোবে সব কভার হয়ে যাবে। কারণ এই এনটিপিসি ভ্যাকান্সির আগে অত সময় পাবে না, ওই কোর্স কমপ্লিট হবে না। কিন্তু তোমার রেলের এই এনটিপিসির পরে যা যা এক্সাম রয়েছে গ্রুপ ডি, এএলপি সব কিছু কভার হয়ে যাবে ওই কোর্সটা করলে, সায়েন্সের কোর্সটা করলে। একদম চ্যাপ্টার ওয়াইজ আমি করাবো, আর এনসিইআরটি থেকেই করাবো। ক্লাস 6 থেকে 12 এনসিইআরটি পর্যন্ত যেগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় এর আগে আসতে দেখা গেছে, যেমন আজকেই তোমরা দেখলে যে একটা 11-এর কোশ্চেন দিয়ে দিয়েছে, তাই না? ওই যে জড়তার ভ্রামক, ওটা কিন্তু ক্লাস 11-এর। তো যেগুলো এসছে 11-এর সেগুলো আমি ওখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ যে আমি কোর্স করাবো একদম বেসিক থেকে অ্যাডভান্স এনসিইআরটি বেসড, তার মধ্যে বুঝিয়ে দেবো। ঠিক আছে, শেখাবো আমি। তো সেই সায়েন্সের কোর্স নেক্সট মান্থের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। ওই গ্রুপে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে নিচে একটা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি ওই কোর্সের আপডেট দেব। যেদিন শুরু হবে তার 3 দিন বা 4 দিন বা 5 দিন আগে আমি একটা মেসেজ করে দেবো যে কিভাবে পেমেন্ট করবে, কত টাকা পেমেন্ট করবে, কিভাবে ওই আমার কোর্সে জয়েন করবে, কোথা থেকে ক্লাস দেখতে পাবে, সবকিছু আমি জানাবো। ঠিক আছে, তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও, যেটা সায়েন্স ক্লাস আপডেট গ্রুপ নামে বা সায়েন্স আপডেটস গ্রুপ নামে লেখা রয়েছে। ওকে, চলো নেক্সটে যাই। দেখো এবারে বলেছে পরমাণুর ক্ষেত্রে রাদারফোর্ডের প্ল্যানেটারি মডেলটি ড্যাশও বলা হয়। প্ল্যানেটারি মডেলটিকে পরমাণুর নিউক্লিয়ার মডেলও বলা হয়। পরমাণুর ক্ষেত্রে রাদারফোর্ডের প্ল্যানেটারি মডেলটিকে পরমাণুর নিউক্লিয়ার মডেলও বলা হয়। নেক্সট দেখো, একটি পরমাণুর গঠনের কোনটি প্রথম মডেল ছিল? জে জে থমসনের পরমাণুর প্লাম পুডিং মডেল ছিল পরমাণুর গঠনের প্রথম মডেল। নেক্সট, রাদারফোর্ডের পারমাণবিক মডেল থেকে
জানা যায় যে পরমাণুগুলি সুস্থির নয়, কারণ নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণরত তড়িৎ ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসে ড্যাশ পথে থাকতে হবে, সর্পিলাকার পথে থাকতে হবে। রাদারফোর্ডের পারমাণবিক মডেল থেকে জানা যায় যে পরমাণুগুলি সুস্থির নয়, কারণ নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণরত তড়িৎ ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসে সর্পিলাকার পথে থাকতে হবে। নেক্সট দেখো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মতো উপকণাগুলি ড্যাশ প্রদর্শন করে, কণা এবং তরঙ্গ উভয় প্রকৃতি প্রদর্শন করে। নেক্সট আছে, ইলেকট্রন হলো সেই মৌলিক কণা যা পদার্থকে তৈরি করে। নিম্নোক্তদের মধ্যে কাকে এই আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়? জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, জে জে থমসন। নেক্সট, প্রমাণ তাপমাত্রা এবং চাপে অক্সিজেন গ্যাসের 1 মোল অক্সিজেন অণুর আনুমানিক ওজন গ্রামে কত? 32 গ্রাম। ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা এবং চাপে অক্সিজেন গ্যাসের 1 মোল অক্সিজেন অণুর আনুমানিক ওজন 32 গ্রাম। নেক্সট, ওহমের সূত্র অনুসারে কোন দুটি মৌলিক বৈদ্যুতিক রাশি সম্পর্কিত? ভোল্টেজ এবং প্রবাহ। ঠিক আছে, ভোল্টেজ এবং প্রবাহ মানে কারেন্ট সম্পর্কিত, ভোল্টেজ এবং কারেন্ট বা ভোল্টেজ এবং প্রবাহ, কারণ আমরা জানি যে ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। তো আর হলো রেসিস্টেন্স রোধ, আই হলো কারেন্ট বা প্রবাহ, ভি হলো ভোল্টেজ। নেক্সট দেখো, 110 ওহম রোধ বিশিষ্ট একটি বৈদ্যুতিক পাখায় 220 ভোল্টের বিভব পার্থক্যে তড়িৎ সংযোগ করা হয়, পাখার মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়? তো পাখার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কেন? কারণ তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহ কি আই, তো আই সমান সমান কি হবে? ভি বাই আর। তাহলে ভি ভোল্টেজ কত বলেছে? 220, বিভব পার্থক্য ভোল্টেজ 220, আর ওহম রোধ বলে দিয়েছে 110, কাটাকাটি করলে কত হয়ে যাবে? 2, আর 2 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক, 2 অ্যাম্পিয়ার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, ঘরের তাপমাত্রায় একটি তামার চোঙ বিবেচনা করুন। তাপমাত্রা বৃদ্ধির সাথে তামার চোঙের রোধাঙ্কের কি পরিবর্তন ঘটে? রোধাঙ্ক বাড়ে। ঠিক আছে, তোমার তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে তামার চোঙের রোধাঙ্ক কি হবে? বাড়বে। নেক্সট, তড়িৎ ইলেকট্রনের একটি স্রোত ধাতব লক্ষ্যবস্তুতে আঘাত করলে কোন বিকিরণ নির্গত হয়? এক্স রশ্মি নির্গত হয়। তড়িৎ ইলেকট্রনের একটি স্রোত যখন ধাতব লক্ষ্যবস্তুতে আঘাত করে তখন এক্স রশ্মি বিকিরণ নির্গত হয়। নেক্সট, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দিকগুলির মধ্যবর্তী কোণটি হলো ড্যাশ 90 ডিগ্রি। তো এটা মুখস্থ করে নেবে। এটাই একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দিকগুলির মধ্যবর্তী কোণটি 90 ডিগ্রি। যখন আমি চ্যাপ্টারাইজ কোর্স করাবো তখন ছবির মাধ্যমে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের দিকগুলির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। নেক্সট, তড়িৎ চুম্বকত্বের কোন দিকটি অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র দ্বারা বর্ণনা করা হয়েছে? তো একটি বদ্ধ লুপের চারপাশের চৌম্বক ক্ষেত্র এবং লুপের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, একটি বদ্ধ লুপের চারপাশের চৌম্বক ক্ষেত্র এবং লুপের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মধ্যে সম্পর্ক অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র দ্বারা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, তড়িৎ একটি উলম্ব তারের মধ্য দিয়ে উপরের দিকে প্রবাহিত হয়। তারের দক্ষিণে একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? তো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? পূর্ব দিকে হবে। ঠিক আছে, তড়িৎ একটি উলম্ব তারের মধ্য দিয়ে উপরের দিকে প্রবাহিত হয়, তারের দক্ষিণে একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে পূর্ব দিকে। নেক্সট দেখো, পূর্ব দিক বা বামাবর্ত। নেক্সট এখানে কি আছে? ধাতুর রোধাঙ্ক সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? রোধাঙ্ক ধাতুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, রোধাঙ্ক ধাতুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, এটা ভুল। কেন? তার কারণ হলো যে রোধাঙ্ক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াই কমাই তাতে রোধাঙ্কের উপরে কোনো এফেক্ট পড়বে না।
ঠিক আছে, তাহলে কোনগুলো ঠিক? ধাতুর রোধাঙ্ক সম্পর্কে, রোধাঙ্ক ইলেকট্রনের ভরের সঙ্গে সরল সমানুপাতিক, রোধাঙ্ক ইলেকট্রনের সংখ্যা ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর রোধাঙ্ক ইলেকট্রনের শিথিলকরণ সময়ের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, নেক্সট। চৌম্বক ক্ষেত্র রেখাগুলি সেই পথ উপস্থাপন করে যার সাথে ড্যাশ, যার সাথে একটি কাল্পনিক মুক্ত উত্তর মেরু সরে যাওয়ার প্রবণতা দেখায়। দেখো, চৌম্বক ক্ষেত্র রেখাগুলি একটি কল্পিত পথ। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র রেখাগুলো তো আমরা কল্পনা করি একটা কল্পিত পথ, যা দেখায় যে একটা চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চৌম্বক ক্ষেত্র কিভাবে কাজ করে। ঠিক আছে, তো সেটাই এখানে বলেছে, তারই অর্থ এখানে বলেছে যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি সেই পথ উপস্থাপন করে যার সাথে একটি কাল্পনিক মুক্ত উত্তর মেরু সরে যাওয়ার প্রবণতা দেখায়। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করে, তো মুক্ত উত্তর মেরু সরে যাওয়ার প্রবণতা দেখায় চৌম্বক ক্ষেত্র রেখাগুলি সেই পথ উপস্থাপন করে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে বলেছে একটি ঋণাত্মক আধানযুক্ত কাচের রড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে। ঝুলন্ত বস্তুর প্রকৃতি কি? ধনাত্মক আধানগ্রস্ত হতে পারে বা নিরপেক্ষ হতে পারে, কিন্তু ঋণাত্মক হবে না, কারণ যে কাচের রডটা ঋণাত্মক আধানযুক্ত। নেক্সট দেখো, একটি ডাইপোল যখন একটি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন এটি কেমন আচরণ করে? দেখো, ডাইপোল যখন একটা সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন কেমন আচরণ করে? আচ্ছা, এটির উপর টর্ক কাজ করে কিন্তু মোট বল শূন্য হয়। এটির উপর টর্ক কাজ করে, ঠিক আছে, কিন্তু মোট বল শূন্য হয়। ওকে, এটা মুখস্থ করে নেবে। একটি ডাইপোল যখন, এখানে এটা বোঝানোর জন্য অনেকটা টাইম লাগে, ভিডিওটা এমনি লেন্দি হয়ে গেছে, আমি আর বেশি ডিটেলসে যাব না। একটি ডাইপোল যখন একটি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন এটির উপর টর্ক কাজ করে কিন্তু মোট বল শূন্য হয়। চলো নেক্সট। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে একটি আধানযুক্ত কণার উপর যে বল কাজ করে তা নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না? কণার ভরের উপর নির্ভর করে না। কণার ভরের উপর নির্ভর করে না। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে একটি আধানযুক্ত কণার উপর যে বল কাজ করে তা কণার ভরের উপর নির্ভর করে না। নেক্সট দেখো, একটি সরল রেখায় চলমান আধানের বেগের উপর যদি একটি চৌম্বক ক্ষেত্র লম্বভাবে প্রয়োগ করা হয় তাহলে আধানের গতিপথ বৃত্তাকার হয়। ঠিক আছে, সরল রেখায় চলমান আধানের উপর যদি চৌম্বক ক্ষেত্র লম্ব হয় তাহলে আধানের গতিপথ বৃত্তাকার হয়। সেম প্রশ্নই একটু অন্যভাবে দিয়েছে, যদি গতিপথ এবং চৌম্বক ক্ষেত্রের ভেক্টর একে অপরের সাথে লম্ব হয় তাহলে কণাটি ড্যাশ গতিপথে যাবে, বৃত্তাকার গতিপথে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, একটি সরল রেখায় চলমান কোনো আধানের সমান্তরালভাবে যদি একটি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে আধানের অভিমুখ কি হবে? সরল রেখাগামী হবে। এটা ওই আগের কোশ্চেনটার উল্টো। সরল রেখায় চলমান একটি আধানের, কোনো আধানের সমান্তরালভাবে যদি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে সরল রেখাগামী হবে তোমার আধানের অভিমুখ। আর যদি লম্বভাবে তোমার প্রয়োগ করা হয় বা লম্বভাবে রাখা হয় তাহলে কি হবে? বৃত্তাকার হবে আধানের গতিপথ। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাভোগাড্রোর সূত্র নিচের কোন বিবৃতি দ্বারা সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে? একই তাপমাত্রা এবং চাপের সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তো অ্যাভোগাড্রোর সূত্রে বলা হয়েছে একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। নেক্সট, নিচের বিবৃতিটি বিবেচনা করুন। স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। এই গ্যাস সূত্রটি ড্যাশ নামে পরিচিত, বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রে কি বলা হয়েছে? বয়েলের সূত্র বলে যে স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। নেক্সট, কোন সূত্র অনুসারে গ্যাসের মিশ্রণের মোট চাপ পৃথক গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান? আংশিক চাপ সংক্রান্ত ডাল্টনের সূত্র অনুসারে। আংশিক চাপ সংক্রান্ত ডাল্টনের সূত্র অনুসারে তোমার পৃথক গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান হলো গ্যাসের মিশ্রণের মোট চাপ। নেক্সট, এখানেও আরেকটা সূত্র, যে কোন সূত্র মতে একটি দ্রবণের প্রতিটি উদ্বায়ী উপাদানের আংশিক বাষ্প চাপ তার মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক? রাউল্টের সূত্র অনুসারে। তাহলে রাউল্টের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? বলতে পারি যে একটি দ্রবণের প্রতিটি
উদ্বায়ী উপাদানের আংশিক চাপ বাষ্পচাপ তার মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। নেক্সট দেখো, বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি আদর্শ গ্যাস সূত্রকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা টি, গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি হলে পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক হয়। পিভি স্ল্যাশ টি বা পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক সমীকরণটি দ্বারা সম্পর্কিত। ঠিক আছে, তো এই দেখো, এই যে কোশ্চেনটা, এই যেটা এখানে আনসার আছে সেটা অন্য এক জায়গায় আনসার ছিল না, অন্য একটা অপশনের মধ্যে ছিল, কিন্তু সেই কোশ্চেনটা ছিল কোনটা ভুল। তো ঠিক কোনগুলো তার মধ্যে কিন্তু এটা পড়িয়ে দিয়েছিলাম যে আদর্শ গ্যাসের সূত্র কি, পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। পি হলো গ্যাসের চাপ, আয়তন হলো ভি, আর টি হলো তাপমাত্রা। ঠিক আছে, চলো নেক্সট। একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের ফলে ড্যাশ তাপমাত্রা বৃদ্ধি পায়। একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। নেক্সট দেখো, স্থির আয়তনে গ্যাসের চাপ দ্বিগুণ বৃদ্ধি পেলে গ্যাসের সম্পাদিত কার্য ড্যাশ হবে, শূন্য হবে। দেখো, যখন আয়তন স্থির থাকে, স্থির আয়তনে গ্যাসের চাপ যাই থাকুক না কেন কার্য শূন্য হবে। ঠিক আছে, গ্যাসের আয়তন স্থির হলে সম্পাদিত কার্য শূন্য হয়। তো স্থির আয়তনে গ্যাসের চাপ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাও সম্পাদিত কার্য শূন্যই হবে। নেক্সট দেখো, বাস্তব গ্যাসগুলি তাদের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক ক্রিয়ার কারণে আদর্শ গ্যাসের সূত্র পুরোপুরি মানে না। আদর্শ গ্যাসের চাপের তুলনায় বাস্তব গ্যাসের চাপ সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ঠিক? একটি বাস্তব গ্যাসের চাপ সংশোধিত পদ দ্বারা হ্রাস পায়, যেটি আয়তনের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, একটি বাস্তব গ্যাসের চাপ সংশোধিত পদ দ্বারা হ্রাস পায়। এখানে সংশোধিত পদটা কি? সংশোধিত পদ হলো পি প্লাস এ বাই ভি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এখানে আমি ডিটেলসে এটা এক্সপ্লেন করব না, এটা মনে রাখবে যে একটি বাস্তব গ্যাসের চাপ, কারণ এটা তোমাদের এমনি মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার সাথে আমি সূত্র দিয়ে এটা বুঝিয়ে দিতে পারি, কিন্তু সেটা এখন দেখাচ্ছি না। একটি বাস্তব গ্যাসের চাপ সংশোধিত পদ দ্বারা হ্রাস পায়, যেটি আয়তনের বর্গের ব্যস্তানুপাতিক। মনে থাকবে এটা। চলো নেক্সটে যাই। বাবা, গলা ব্যথা হয়ে গেছে। দেখো, বলেছে গে লুকাসের সূত্র সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? স্থির আয়তনে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, গে লুকাসের সূত্র বলে যে স্থির আয়তনে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। নেক্সট, চলমান প্রবাহীর বেগ এবং চাপের মধ্যে সম্পর্ক কোন সূত্র বা নীতি ব্যাখ্যা করে? তো বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি চলমান প্রবাহীর বেগ ও চাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। নেক্সট, জিগলার নাট্টা অনুঘটকটি ড্যাশের জন্য ব্যবহৃত হয়? পলিমারাইজেশন বিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়। নেক্সট দেখো, লা শাতেলিয়ায় এর নীতি অনুসারে, লা শাতেলিয়ার এর নীতি অনুসারে যখন সাম্যাবস্থায় একটি সিস্টেমের ঘনত্ব, চাপ বা তাপমাত্রার পরিবর্তন হয় তখন তার কি ঘটে? তখন সাম্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সিস্টেমটি পরিবর্তনের বিপরীতমুখী হয়। লা শাতেলিয়ার নীতি অনুসারে যখন সাম্যাবস্থায় একটি সিস্টেমের ঘনত্ব, চাপ বা তাপমাত্রার পরিবর্তন হয় তখন সাম্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সিস্টেমটি পরিবর্তনের বিপরীতমুখী হয়ে যায়। নেক্সট, নিচের কোন বৈজ্ঞানিক নীতির ভিত্তিতে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেটর কাজ করে? তো স্রোতযুক্ত জল ব্যবহার করে মাধ্যাকর্ষীয় স্থিতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। নেক্সট, হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক লিফটের মতো যন্ত্রগুলি কোন ভৌত সূত্র বা নীতির উপর ভিত্তি করে কাজ করে? তো পাস্কালের সূত্রের নীতির উপর ভিত্তি করে কাজ করে। ঠিক আছে,
পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে কাজ করে হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক লিফটের মতো যন্ত্রগুলি। নেক্সট, তির্যক তরঙ্গ ড্যাশ নিয়ে গঠিত যা একটি তরঙ্গ চক্র তৈরি করে। একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ পাদ নিয়ে তির্যক তরঙ্গ গঠিত, যা একটি তরঙ্গ চক্র তৈরি করে। তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ নিয়ে তির্যক তরঙ্গ গঠিত যা তরঙ্গ চক্র তৈরি করে। নেক্সট দেখো, একটি বদ্ধ সার্কিটের সমস্ত বিভব পরিবর্তনের যোগফল 0। একে কারশফ এর ড্যাশ বলা হয়, কারশফের দ্বিতীয় সূত্র বলা হয়। দেখো, আরে বাবা, এখানে কারশফ দিয়ে দিয়েছে। এই যে কারশফের সূত্র, এটা রয়েছে ক্লাস 12-এ। ঠিক আছে, কারশফের তোমার দুটো সূত্র রয়েছে, একটা হলো কারেন্টের সূত্র মানে কারেন্ট ল, আর একটা হলো ভোল্টেজ ল। এখানে দ্বিতীয় সূত্রটা হলো ভোল্টেজ ল, প্রথম সূত্রটা হলো কারেন্ট ল। ঠিক আছে, কি বলেছে? একটি বদ্ধ সার্কিটে সমস্ত বিভব পরিবর্তনের যোগফল 0। ঠিক আছে, বিভব পরিবর্তন মানেই তো ভোল্টেজ। তো একটি বদ্ধ সার্কিটের সমস্ত বিভব পরিবর্তনের যোগফল 0। একে কারশফের ড্যাশ বলা হয়, কারশফের দ্বিতীয় সূত্র বলা হয়। ঠিক আছে, মনে রাখবে, শুধু এইটুকু মনে রাখবে যে কারশফের দুটো সূত্র, একটা হলো কারেন্ট ল আর একটা ভোল্টেজ ল। তাহলেই এখন বিভব পরিবর্তন দেখেই তুমি বুঝতে পারবে যে এটা দ্বিতীয় সূত্র। ঠিক আছে, মানে ভোল্টেজ ল এটা। নেক্সট দেখো, বলেছে স্থিরানুপাত সূত্র অনুসারে ড্যাশ হয়। তো স্থিরানুপাত সূত্র অনুসারে একটি রাসায়নিক যৌগের মৌলগুলি সর্বদা ভরের একটি নির্দিষ্ট অনুপাতে থাকে। স্থিরানুপাত সূত্র অনুসারে একটি রাসায়নিক যৌগের মৌলগুলি সর্বদা ভরের একটি নির্দিষ্ট অনুপাতে থাকে। নেক্সট, হুকের সূত্র স্থিতিস্থাপক পদার্থে কোন দুটি ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে? পীড়ন এবং বিকৃতির মধ্যে। হুকের সূত্র স্থিতিস্থাপক পদার্থে পীড়ন এবং বিকৃতি এই দুটি ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে। নেক্সট, নিচের কোন পদার্থগুলো একটি সমসত্ব মিশ্রণ তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড ও জল সমসত্ব মিশ্রণ তৈরি করবে। নেক্সট দেখো, পারমাণবিক ভরের বর্তমান প্রণালীটি ড্যাশকে মানদণ্ড হিসাবে ভিত্তি করে গড়ে উঠেছে। কার্বন 12, কার্বন 12কে মানদণ্ড হিসাবে ভিত্তি করে গড়ে উঠেছে পারমাণবিক ভরের বর্তমান প্রণালীটি, কার্বন 12। নেক্সট, কোন বিবৃতিটি রসায়নে সমাবয়বতাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? বাংলা টার্মগুলো এরকম যে কোন বিবৃতি রসায়নে সমাবয়বতাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। তো বিভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্যযুক্ত যৌগের একই আণবিক সংকেত হলে, ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্যযুক্ত যৌগের একই আণবিক সংকেত হলে সেটা সমাবয়বতাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। নেক্সট, পৃথিবীতে সকল প্রাণের অস্তিত্বের জন্য অক্সিজেন একটি অপরিহার্য উপাদান। এর পারমাণবিক সংখ্যা কত? 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। নেক্সট, নিচের কোনটি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয়? শব্দ তরঙ্গ হলো অনুপ্রস্থ যান্ত্রিক তরঙ্গ, এটা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয়। তাহলে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য কি? তারা প্রতিফলন, সঞ্চালন, অপবর্তন ইত্যাদির ঘটনা দেখায়। তারা গ্যাস ও তরল পদার্থের তুলনায় কঠিন পদার্থে দ্রুত চলাচল করে। তারা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না, তাই শূন্য মাধ্যমে তাদের বেগ 0। ঠিক আছে, শূন্য মাধ্যমে তাদের বেগ 0, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না শব্দ। নেক্সট দেখো, নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রে একটি আধানযুক্ত কণার সাইক্লোট্রন কম্পাঙ্ককে সর্বোত্তমভাবে উপস্থাপন করে? যে কম্পাঙ্কতে আধানযুক্ত কণাটি চৌম্বক ক্ষেত্রে তার উপর কার্যরত লরেঞ্জ বলের কারণে বৃত্তাকার গতির মধ্য দিয়ে যায়, তাকেই বলা হয় তোমার সাইক্লোট্রন কম্পাঙ্ক। ঠিক আছে, তো সাইক্লোট্রন কম্পাঙ্ক কি? যে কম্পাঙ্কতে আধানযুক্ত কণাটি চৌম্বক ক্ষেত্রে তার উপর কার্যরত লরেঞ্জ বলের কারণে বৃত্তাকার গতির মধ্য দিয়ে যায়, সেটাই হলো সাইক্লোট্রন কম্পাঙ্ক। নেক্সট, কোন পদার্থবিজ্ঞানী প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বিষয়ে তার যুগান্তকারী গবেষণার জন্য বিখ্যাত? মেরি কুরি। মেরি কুরি তেজস্ক্রিয়তা বিষয়ে তার যুগান্তকারী গবেষণার জন্য বিখ্যাত, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বিষয়ে। দেখো, মেরি কুরি থেকে পরপর বেশ কয়েকটা কোশ্চেন, একই কোশ্চেন ঘুরিয়ে বারবার এসছে। এখানটায় কি আছে দেখো, এটা আলাদা, যে হারে একটি
নির্দিষ্ট নিউক্লাইডের তেজস্ক্রিয় অবক্ষয় হয় সেই হারকে তেজস্ক্রিয়তা বলে। ঠিক আছে, তেজস্ক্রিয়তা কাকে বলে? যে হারে একটি নির্দিষ্ট নিউক্লাইডের তেজস্ক্রিয় অবক্ষয় হয় সেই হারকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? 20 একক ব্যবহার করা হয়। ঠিক আছে, এই মেরি কুরির সাথেই সম্পর্কিত প্রশ্ন। দেখো এবার দিয়েছে কোন বিজ্ঞানী রেডিয়াম মৌলটি আবিষ্কার করে? মেরি কুরি। তারপর আবার দেখো বলেছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কাকে রেডিয়াম মৌল আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়? মেরি কুরি। মানে অন্য শিফটে এসছে, একটু ভাবে ভাষাটা শুধু চেঞ্জ করে দিয়ে। নেক্সট দেখো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে পোলোনিয়াম মৌল আবিষ্কারের জন্য কৃতিত্ব কাকে পোলোনিয়াম মৌল আবিষ্কারের জন্য কৃতিত্ব দেওয়া হয়? মেরি কুরিকে পোলোনিয়াম মৌল আবিষ্কারের জন্য কৃতিত্ব দেওয়া হয়। আবার দুটো একসাথেও দিয়েছে একটা কোশ্চেনে অন্য একটা শিফটে, যে তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম এবং পোলোনিয়াম কে আবিষ্কার করেন? মেরি কুরি আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট দেখো বাষ্প ইঞ্জিন কোন বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে কাজ করে? তাপগতিবিদ্যার সূত্রের উপর ভিত্তি করে কাজ করে। বাষ্প ইঞ্জিন তাপগতিবিদ্যার সূত্রের নীতির উপর ভিত্তি করে কাজ করে। নেক্সট দাঁড়াও, অ্যাপ্লিকেশন লোডিং দিয়েছে। বলেছে নাইট্রোজেন হলো জৈব রসায়নের একটি অপরিহার্য মৌল, এটির পারমাণবিক সংখ্যা কত? 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। নেক্সট সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির বেশিরভাগই পদার্থের ড্যাশ অবস্থা দিয়ে গঠিত? প্লাজমা অবস্থা দিয়ে গঠিত। সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির বেশিরভাগই পদার্থের প্লাজমা অবস্থা দিয়ে গঠিত। নেক্সট একই আণবিক সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগ ভিন্ন ভৌত বা রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করলে তাকে কি বলা হয়? তাকে সমাবয়বতা বলা হয়। এই সমাবয়বতা দিয়ে আরেকটা কোশ্চেন ছিল না, যেটা সমাবয়বতা কোশ্চেনের মধ্যে লেখা ছিল, তাই না? তাহলে চলো আরেকবার এটা কি বলছে, সমাবয়বতা কাকে বলে? একই আণবিক সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগ ভিন্ন ভৌত বা রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করলে তাকে সমাবয়বতা বলে। নেক্সট ভূমিপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষের অধীনে এম ভরের একটি অবাধে পতনশীল বস্তুর জন্য নিচের কোনটি সত্য? সমস্ত অবস্থানে বস্তুর মোট শক্তি হলো mgh। ঠিক আছে, ভূমিপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণে এম ভরের একটি অবাধে পতনশীল বস্তুর জন্য নিচের কোনটি সত্য? সমস্ত অবস্থানে বস্তুর মোট গতিশক্তি mgh। নেক্সট আবর্ত ঘর্ষণ এবং বিসর্প ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ মানে রোলিং ফ্রিকশন, আর বিসর্প ঘর্ষণ হলো স্লাইডিং ফ্রিকশন, মানে ঘূর্ণন বল আর টানা ঘর্ষণ। টানা ঘর্ষণ বল আর ঘূর্ণন ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণ বল সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক? তো বিসর্প ঘর্ষণ সাধারণত আবর্ত ঘর্ষণ অপেক্ষা বড়। ঠিক আছে, বিসর্প ঘর্ষণ মানে স্লাইডিং ফ্রিকশন রোলিং ফ্রিকশন এর থেকে বড়, অর্থাৎ আবর্ত ঘর্ষণ অপেক্ষা বড়। নেক্সট নিচের কোন পদার্থবিদ প্রতিফলক টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন? তো আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন প্রতিফলক টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। নেক্সট ভর সংরক্ষণের সূত্র অনুসারে ড্যাশ হয়? রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ তৈরি বা ধ্বংস করা যায় না। ভর সংরক্ষণের সূত্র অনুসারে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ তৈরি বা ধ্বংস করা যায় না। নেক্সট ড্যানিয়েল কোষে ফেজ পরিবর্তন বিক্রিয়া ড্যাশের একটি উদাহরণ। দেখো এখানে কোষে আছে মানে এটা বায়োলজির কোশ্চেন না। ড্যানিয়েল কোষ বলতে বোঝায় তোমার ইলেকট্রোমেকানিক্যাল সেল। ঠিক আছে, একটা গ্যালভানিক কোষ। ড্যানিয়েল কোষ এক ধরনের গ্যালভানিক কোষ, ইলেকট্রোমেকানিক্যাল সেল। তো ড্যানিয়েল কোষে ফেজ পরিবর্তন বিক্রিয়া ড্যাশের একটি উদাহরণ। কিসের উদাহরণ? প্রত্যাবর্তক প্রক্রিয়ার উদাহরণ। কারণ এই যে ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ বা ইলেকট্রোমেকানিক্যাল সেল রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, নেক্সট দেখো, তাই এটা তোমার কোষে ফেজ পরিবর্তন বিক্রিয়া কি? প্রত্যাবর্তক প্রক্রিয়া। আচ্ছা নেক্সট কি আছে দেখো, নিচের কোন বিবৃতি ঘনীভবন প্রক্রিয়াটিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর। গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরকেই বলা হয় ঘনীভবন। নেক্সট দুটি H+ আয়নের আধান ড্যাশ।
তো দুটি H প্লাস আয়নের আধান হয় তোমার +2E, ঠিক আছে, +2E, আর E এর মান হলো তোমার 1.602 ইন্টু 10⁻19 কুলম, ঠিক আছে। ই হলো একটি মৌলিক আধান যার মান হলো তোমার 1.602 ইন্টু 10⁻19 কুলম। তাহলে 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 16 দুগুণি 32, আসন্ন মানে 3.2 ইন্টু 10⁻19 কুলম হলো দুটি H প্লাস আয়নের আধান। নেক্সট দেখো, ধ্রুবক চাপে একটি আদর্শ গ্যাস সিস্টেমে একটি তাপমোচী বিক্রিয়ার জন্য এনথালপি কিভাবে পরিবর্তিত হয়? ঋণাত্মকে এনথালপি কিভাবে পরিবর্তিত হয়? এনথালপি ঋণাত্মক হয়। একটি ধ্রুবক চাপে একটি আদর্শ গ্যাস সিস্টেমে একটি তাপমোচী বিক্রিয়ার জন্য এনথালপি কিভাবে পরিবর্তিত হয়? ঋণাত্মক হয়। নেক্সট দেখো, কার্নোট ইঞ্জিন কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? উৎসের তাপমাত্রা হ্রাস করে কার্নোট ইঞ্জিনের কার্যকারিতা বৃদ্ধি করা যেতে পারে। এই তোমার পরীক্ষায় কি করেছে, কনস্টেবল পরীক্ষায় ক্লাস 11-12 এর সায়েন্স যদি দিয়ে দেয় তাহলে সেটা কিরকম হয়? এই কার্নোট ইঞ্জিন এটাও ক্লাস 11 এর, এর আগে কয়েকটা এরকম বলা হয়নি, ক্লাস 11 না 12 এর ছিল, ঠিক আছে। তো সায়েন্সের বায়োলজির থেকে যা কোশ্চেন এসছে তাও ঠিকঠাক এসছে, মানে তোমার কনস্টেবলের লেভেলেরই এসছে, কিন্তু বাকি যে দেখতে পাচ্ছি আমি সেগুলো কনস্টেবলের লেভেলের, মানে ফিজিক্সের মধ্যে থেকে বেশ কিছুটা মানে লেভেল হাই করে দিয়েছে অনেক বেশি। যেমন এই যে কার্নোট ইঞ্জিন দেখলাম, ওখানে তোমার এই যে কার্নোট ইঞ্জিন, আমরা কার্নোট চক্র পড়ি কোথায়? 11-এ, ঠিক আছে, ক্লাস 11-এ। ঠিক আছে, দেখো এখানে এখন নতুন বইতে কি হয়েছে আপডেট, আমাদের সময় তো কার্নোট চক্র 11-এই ছিল। জলের আপেক্ষিক তাপগ্রাহিতা সম্পর্কে নিচের কোনটি সঠিক? জলের আপেক্ষিক তাপমাত্রার সমানুপাতে অল্প পরিবর্তিত হয়, ঠিক আছে। জলের আপেক্ষিক তাপগ্রাহিতা সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো জলের আপেক্ষিক তাপমাত্রার সমানুপাতে অল্প পরিবর্তিত হয়। নেক্সট, তুলা ও রাবার একসঙ্গে ঘষলে কি হবে? তুলা ধনাত্মক আধানগ্রস্ত এবং রাবার ঋণাত্মক আধানগ্রস্ত হবে। নেক্সট, একটি গ্যাসীয় পরিবাহীর উদাহরণ হলো ড্যাশ, আর্দ্র বাতাস। আর্দ্র বাতাস গ্যাসীয় পরিবাহীর উদাহরণ। এই দেখো কার্নোট চক্র দিয়ে দিয়েছে, কার্নোট চক্র বললাম না, কার্নোট চক্র এটা তোমার কিসের? 11-এর। কার্নোট চক্রের তৃতীয় ধাপ হলো ড্যাশ, তৃতীয় ধাপ হলো প্রত্যাবর্তক সমষ্ণ সংকোচন। প্রত্যাবর্তক সমষ্ণ সংকোচন এটা হলো তৃতীয় ধাপ, ঠিক আছে, থার্ড, যেটা এই যে প্রশ্নে বলেছে তৃতীয় ধাপ। আর কি আছে এটা? প্রত্যাবর্তক রুদ্ধ তাপীয় প্রসারণ। রুদ্ধ তাপীয় প্রসারণ যেটা রয়েছে প্রত্যাবর্তক, এটা হলো তোমার দ্বিতীয় ধাপ, ঠিক আছে, দ্বিতীয় ধাপ। 4টে ধাপই এখানে রয়েছে, এটা তৃতীয় ধাপ, বাংলায় লিখি, থার্ড না লিখে, দাঁড়াও, তৃতীয় ধাপ, এটা দ্বিতীয় ধাপ। আর কি আছে? প্রত্যাবর্তক রুদ্ধ তাপীয় সংকোচন। প্রত্যাবর্তক রুদ্ধ তাপীয় সংকোচন এটা আমাদের হয়ে যাবে চতুর্থ ধাপ, ঠিক আছে, চতুর্থ ধাপ। আর প্রত্যাবর্তক সমষ্ণ প্রসারণ এটা প্রথম ধাপ, প্রথম ধাপ। তো 1 ধাপ। তাহলে কার্নোট চক্রের তৃতীয় ধাপ হলো ড্যাশ, তাহলে কার্নোট চক্রের 4টে ধাপ আপাতত মুখস্থ রাখবে। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো প্রত্যাবর্তক সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপ হলো প্রত্যাবর্তক রুদ্ধ তাপীয় প্রসারণ, তৃতীয় ধাপ হলো প্রত্যাবর্তক সমষ্ণ সংকোচন, আর চতুর্থ ধাপ হলো প্রত্যাবর্তক রুদ্ধতাপীয় সংকোচন। মানে প্রথমে সমষ্ণ, তারপরে রুদ্ধতাপীয়। এবার তার মধ্যেও আবার প্রথমে হলো তোমার প্রসারণ, তারপরে হলো সংকোচন। তাহলে প্রত্যাবর্তক সমষ্ণ প্রসারণ প্রথম ধাপ, প্রত্যাবর্তক ওই রুদ্ধতাপীয় প্রসারণ তোমার দ্বিতীয় ধাপ, ঠিক আছে। প্রসারণ দুটো আগে হবে বলেছি।
এবার আগে সমষ্ণ তারপর ঊর্ধ্বতাপীয়, আবার সংকোচন দুটো, তারপরে সংকোচনের প্রত্যাবর্তক সমষ্ণ সংকোচন তৃতীয় ধাপ, তারপরে প্রত্যাবর্তক রুদ্ধতাপীয় সংকোচন চতুর্থ ধাপ। ঠিক আছে? আচ্ছা, তো এই সায়েন্সের কোশ্চেনগুলোই ছিল। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।